শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুগণ। বিগত দুটো দিন আসতে পারেনি, মনে হচ্ছে যেন অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। যাই হোক, এমনিভাবেই তো চলতে থাকবে, কিন্তু তবুও গ্যাপ যেটা পড়ে যায় সেটা তো গ্যাপ, কারণ আমরা দুটো দিন কিন্তু আবার পেরিয়ে এলাম, সেই সময়টা কিন্তু আর ফিরে যাব না। কারণ আমরা যে সময়টা হারিয়ে আসি সেটা আর কোনোদিন পাওয়া যায় না। টাকা পয়সা, ধন সম্পত্তি সব কিছু পাওয়া যায়, ফিরে পাওয়া যায়, আবার পাওয়া যায় না শুধু একটাই, যেটা সময়। আর এই সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়। তাই যারা বাড়িতে বসে সময়টা কাটিয়ে ফেলছেন, একটু ভেবে দেখবেন যে সময়টা আমরা হারিয়ে ফেলছি সেটা কিন্তু আর কোনোদিন ফিরে পাবো না। পৃথিবীর প্রতিটা মানুষ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর আমরা মৃত্যুর দিকে দৌড়ে চলেছি। হ্যাঁ, শেষের দিকে। তাই ফিরে আসবে না কিন্তু। যদি আপনার পরিকল্পনা থাকে আজ হয়নি তো পরের বছর অথবা 2 বছর পর, কিন্তু না, হয়তো আপনার মনে হতে পারে যে এমনিভাবেই কেটে যেতে পারে 2 বছর। 2 বছর মানেও কিন্তু এক একটিতে 365 লাগে। তাহলে এতগুলো দিন আমাদের কিন্তু অতিবাহিত করতে হবে। তাই সময় কিন্তু নষ্ট নয়। যে মানুষগুলো সময়ের মূল্য দেয় না, ঠিক তাদের জীবনেই বড় বড় একটা করে সমস্যা আসে। কেন? কারণ পৃথিবীতে এই একটাই জায়গা আছে যেটা আমরা সময়কে কোনোদিন মূল্য দিয়ে আসিনি। তাই সময় নিয়ে আপনাদের কাছে অনুষ্ঠান করেছিলাম আমি, নিশ্চয়ই মনে থাকবে আপনাদের, যে এক সেকেন্ডের মূল্য তাকে জিজ্ঞাসা করুন যে 1 সেকেন্ডের জন্য বাইক নিয়ে লরির চাকার মাঝখান থেকে ঘুরে এসেছে তার জীবনটা। একটা সপ্তাহ তাকে জিজ্ঞাসা করুন যে হসপিটালের বেডে ভর্তি আছে, প্রতি মুহূর্ত তার মনে হচ্ছে কবে বাড়ি ফিরব। একটা ঘন্টা সেই মানুষটাকে জিজ্ঞাসা করুন যে তার মনের মানুষটার জন্য দাঁড়াতে দাঁড়াতে অপেক্ষা করে কাটিয়ে গেছে, তবু সেই মানুষটা আজও আসেনি। তার কাছে 1 ঘন্টা নয়, ওই একটি একটি ঘন্টা তার কাছে 1 বছরের সমান কেটেছে। কখন আসবে সে, তাই না? তো সেই জন্য আপনাদের বারবার বলা যে সময়কে মূল্য দিতে শিখুন। আমরা সবাই কেউ কাজের মধ্যে কাটাই, কেউ বা শুয়ে বসে, কিন্তু পরিকল্পনা তো একটা থাকবে। যদি মাথার মধ্যে পরিকল্পনা না থাকে তাহলে কিন্তু জীবনটা এমনিই যাবে। মাঝের মধ্যে আপনার মনে হবে বেঁচে থাকার মানেটা কি, কেন বেঁচে আছি? হয়তো কারোর জন্য, তাই না? দিনের পর দিন সময় তো কাটছে, কিন্তু তার সঙ্গে আরো যে জর্জরিত হচ্ছি, মনের দিক থেকে, শরীরের দিক থেকে, দুদিকেই খারাপ হচ্ছে। তবু সময়টাকে আমরা বুঝতে চাই না। আর এখন তো সময় টাইম পাস করার আবার আরেকটি ভালো যন্ত্র এসেছে আপনাদের হাতে, যেটাকে বলা হয় মোবাইল। কোনো লাভ হচ্ছে না কিন্তু, ঘন্টার পর ঘন্টা মোবাইল আর ফেসবুকে কোনো লাভ হয় না। তার থেকে যদি একটা ছোট্ট পরিকল্পনা থাকে মাথায়, তাহলে সেইটা দেওয়ালের একটা ক্যালেন্ডারে লিখে টাঙিয়ে রাখুন। আপনাকে ওই লক্ষ্যে পৌঁছাতে হবে। যদি জীবনে টার্গেট না থাকে তাহলে আপনি সময়ের মূল্য বুঝবেন না। আপনাকে পৌঁছাতে হবে টুডে অর টুমরো, তাহলে দেখবেন ঠিক একদিন পৌঁছে গেছেন, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে। যাই হোক, আমরা আজকে লাইভে আছি কারণ শুরুর মুহূর্তটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু বড় অসুবিধে হয়ে যায়। তাই আপনাদের সকলকেই জানানো হলো বা থাকছে যে আজকের ফার্স্ট ফেজের প্রোগ্রামে আমরা টক শোতে থাকব, কেমন? তারপর আমরা প্রেজেন্টেশন বা অনুষ্ঠানে ফিরব। তাই
যারা আজকের অনুষ্ঠানে একদম প্রথম থেকে মন দিয়ে শুনছেন, খানিকটা তো শোনাও দরকার আছে। শুধু ফোন নিয়ে ঘাটাঘাটি করলে হয় না। ভালো শ্রোতা হলে ভালো বক্তা হওয়া যায়, তাই শুনতে হয়, শোনাটাও ভীষণ প্রয়োজন। চলে আসতে পারেন 8348089090-তে। আজকের টক শোতে আমি আছি ডক্টর সেন আপনাদের সঙ্গে। নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। এর জন্য একটা ফোন করেছিলাম যে আপনাকে, ওই লিপোমার ব্যাপারে যে ফোন করেছিলাম না, তো ওইটার না আমার খুব অসুবিধা হচ্ছে। আর আমাদের লোকেশন না কোনো আয়ুর্বেদিক শপ নেই, ঠিক আছে? এবারে আমি ওই ওষুধটা সারা জায়গায় খুঁজেছি, মানে পাচ্ছি না আমাদের এখানে। ওটা একটু যদি আপনি বলেন কোথায় পাবো। দোকানেই পাওয়া যায়, আমাদের সেন্টারে কল করে নিয়ে নাও। অনলাইনে পাওয়া যাচ্ছে, গুগলসের নাম টাইপ করলে তো পাওয়া যায়। ওইটা কোনো মানে হবে ডাক্তারবাবু নাম্বার? হ্যাঁ, নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করলে পেয়ে যাবে। হ্যাঁ, তো আমি নিচের নাম্বারে কল করেছিলাম, ওরা বুকিং করতে বলছিল, মানে ভিডিও কলিং এর জন্য। হ্যাঁ, বলবে যে প্রোডাক্ট পাঠাতে হবে, প্রোডাক্টের নাম, বাড়ির ঠিকানা দিয়ে দিলে পৌঁছে যাবে। আচ্ছা, ওই নিচের নাম্বারে ফোন করব? হ্যাঁ, নিচের নাম্বারে কল করে তোমার ঠিকানা, বাড়ির লোকেশন পাঠিয়ে দাও, ওরা পাঠিয়ে দেবে প্রোডাক্ট। আচ্ছা, আমি নেক্সট। তাহলে অনেকদিন পর যখন আজকে কলে, জানি কথা হয়নি অনেকদিন, হবে কথা, সবার সাথে কথা হবে। হ্যাঁ, নমস্কার। হ্যালো ডাক্তারবাবু। আমার শরীরে খুব খারাপ, শরীরে কেন ব্যথা হচ্ছে সেটা জানতে চাই। হ্যাঁ, শরীরে তো ব্যথা। ব্যথার ওষুধ খাও। আমাকে ফোন করলে তো আর ব্যথা কমবে না বাবা, ব্যথার ওষুধ খেতে হবে। ব্যথা হচ্ছে যখন ডাক্তারের কাছে যেতে হবে, ব্যথার ওষুধ খেতে হবে, তাহলেই হবে। কেন হচ্ছে জেনে তুমি কি করবে? সে তো ডাক্তার বুঝবে, তাই না? ডাক্তার বোঝার দরকার আছে, নিজেরা বুঝে কিছু হবে না। ওষুধ দরকার আছে, কেন হলে তুমি কি করবে? নিজে প্রেসক্রিপশন করবে তা তো নয়, ওটা ডাক্তারের বোঝার দরকার আছে কেন হচ্ছে। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যালো, গুড ইভিনিং দিদি ভাই। আপনার শরীরটা খুব খারাপ হয়ে গেছে কেন? এই ভালো করে খাওয়া দাওয়া হচ্ছে না, একা জীবন, বুঝতে পারছেন তো। খুঁজছি, আমি কাউকে খুঁজছি খুব তাড়াতাড়ি। ভাদ্র মাস বলে বিয়েটা করছি না, এরপর ভালো দিন দেখে করে নেবো, চিন্তা করতে হবে না। আপনাকে কত করে বললাম দিদি ভাই, এই একলা জীবনে থাকা যায় না, ভাইটার জন্য একটা ব্যবস্থা করুন কিছু, তাহলে ভাইটা ভালো থাকে। কই, আপনি তো একটুও ভাবলেন না। আপনি ভেবে দেখুন না, একটা মানুষ একা কিভাবে জীবন কাটাতে পারে? পসিবল? মানুষ একা এসেছে, একা যাবো ঠিক কথা, কিন্তু থাকতে হবে তো কারোর সাথে, সেটা হচ্ছে না। তা কি করে? আপনি যে জামাইবাবুর সঙ্গে কাটাচ্ছেন, সময় কাটাচ্ছেন, তবুও তো আছে কেউ সঙ্গী, কথা বলার আছে। আমার সেটাও নেই কিন্তু। ঠিক ওই একা আর থাকা বোকার মতোই। ঠিক। কার জন্য করব পুজোর বাজারটা? কার জন্য করব? না, ওদের তো জামা কাপড় পৌঁছায় ষষ্ঠী বা তার আগের দিন, পঞ্চমীতে, কারণ তার আগে আমি ছুটি পাই না। যে নিজের জন্য কিনে কাকে দেখাবো? ওই যে দেখো আমি ভালো পড়েছি, কাউকে তো নিজেকেও নিজের জন্য করে। পৃথিবীর প্রতিটা মানুষ কারোর জন্য করে, তা আমার জীবনে কেউ নেই, কার জন্য করব? ঠিক, তা কাকে দেখাবো বলুন? না না, এবার কাগজে বিজ্ঞাপন তো দিদি ভাই, কিছু তো একটা হবেই, চিন্তা করবেন না। আপনি প্রথম মানুষ যাকে আগে প্রথম জানাবো, ঠিক আছে? চলতে থাকুক এমনি। নমস্কার, নেক্সট কল। হ্যালো, বলুন। হ্যাঁ, এখন অব্দি আমিই বলে যাচ্ছি। আচ্ছা, আমার ভাই সকালের ল্যাট্রিনে গেলে না পায়খানাটা হতে দেরি হয়। আচ্ছা, একটু কষা মতো আছে, সেটার কি উপায়? আপনি কি একদিন শুনছিলাম আপনি চায়ের সাথে যেন কি খেতে বললেন? ঘি। হ্যাঁ, 1 চামচ ঘি, র চায়ে 1 চামচ ঘি দিয়ে সকালবেলা খেয়ে নিন, দেখবেন পটি ক্লিয়ার। আরো আছে, অনেক আছে।
ঘি। GHEE GHEE। কালকে ট্রাই করুন, আমাকে জানাবেন। আচ্ছা। ওকে। এরম ঘরোয়া টোটকা প্রচুর আছে। পটি ক্লিয়ার হবে না, এটা আবার কি কথা। নমস্কার, নেক্সট কল। হ্যালো, বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি গো। কন? এটা কি? হ্যাঁ, ইয়ে, ওটাই ডক্টর সেনের ইয়ে। বলুন, বাকিটা বলুন। আবার এর থেকেও সরাসরি লাগবে নাকি বাবা? এর থেকে সরাসরি পারি না গো দিদি। এমনিতেই এত সরাসরি আমি ওই বিদ্যাটা এখনো শিখিনি। ওই টিভির পর্দা থেকে বেরিয়ে আপনার ঘরে গিয়ে কথা বলে আবার টিভিতে চলে আসা, ওটা যেদিন হয়ে যাবে না, আমিও আশায় আছি। নমস্কার, হ্যালো, বলুন। হ্যালো, টিভির ঘর থেকে একটু বাইরে আসুন। কত নাটক, কত ড্রামা না আপনাদের। বলুন, এত সময় আছে নাকি? কালা বোবা এরা ফোন করবেন না। হ্যাঁ বলুন, কে আছেন কলে? তাহলে যারা আজকে কথা বলতে চাইছেন 8348089090-তে, হ্যাঁ কথা হতে পারে, আজকেই হতে পারে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি কি ডাক্তারবাবু, আমার না চোখে ছানি পড়েছে। তার জন্য আইসোটাইন ড্রপ দেবেন। আইসোটাইন ড্রপটা দিতে থাকুন। আর আই ক্লিয়ার 10D এবং আইসো নিউরো, এই দুটো ক্যাপসুল খাবেন। ক্যাপসুল খাবো? শুধু ড্রপ দিলে হবে না, বৈতরণী পার হবে না, সঙ্গে ক্যাপসুলটা খেতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। নমস্কার, হ্যালো, ফোন ভেঙে ফেললেন নাকি রাগে? মা ঠাকুরন, চলবে না। নেক্সট। হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ ডাক্তার, তাহলে পরের লাইনটা বলুন। হ্যালো নয়, 7-8 দিন ধরে একভাবে মানে সর্দি কাশি হচ্ছে, মানে গলায় বুকে পুরো কফ বসে গেছে। ভিটামিন B12 আর আইজি অ্যালার্জি টেস্ট করে নিয়ে চেম্বারে আসবে। ভিটামিন B12 এবং আইজি অ্যালার্জি বলবেন একটু? বলেই তো দিলাম, আমি তো লিখে দিইনি। কি বলুন আরেকবার ওষুধটা? ভিটামিন B12 আর আইজি অ্যালার্জি ব্লাড টেস্ট করে নিয়ে তারপর আসবে। ওষুধ এখনো তোমায় বলা হয়নি, আগে ব্লাড টেস্ট করবে। হ্যাঁ, হ্যালো, বলুন। নেক্সট, হ্যালো, বলুন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলছেন? আচ্ছা, ভালো আছেন স্যার? যেরকম দেখছেন একদম বিন্দাস। আসলে ব্যাপারটা, আমি লাইভ প্রোগ্রাম দেখি, আপনার মুখটা সুন্দর লাগছে, এই জন্যই বলছিলাম। বলুন। কি বলবো? আচ্ছা, আচ্ছা, আপনি একটা কবিতা মুখস্থ করে আসুন। কবিতা মুখস্থ করে এসে বলুন, আমি শুনবো। না না, বলছি আসলে ব্যাপারটা তা নয়, বলছি আমি আপনাকে দাদা বলতে পারি, তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, দাদা ভাই চলবে। মানে আমার ছেলের একটু দাঁতের সমস্যা হয়েছে, সেজন্য আর কি। মানে কিসের সমস্যা হয়েছে? মানে খাবার কিছু খেলে পরে না দাঁতের মধ্যে আটকে যাচ্ছে, এবার ওটা যখন নাকি টুথপিক দিয়ে তুলছে, ওই জায়গাটা একটু ব্যথা হচ্ছে, এরকম হচ্ছে। ওই দাঁতের দুই ফাঁকের মধ্যে গ্যাপিং হয়ে গেছে, স্কেলিং করাতে হবে। ওটা আমাদের দাঁতের মাজন যেটা আছে, ওইটা গরম জলে দিয়ে কুলি করতে বলুন, সেন্ট ফ্রেশ দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার। ঠিক আছে, ভালো আছেন তো?
এই তো একদম চকচকে ঝকঝকে বিন্দাস। আপনার লাইভ প্রোগ্রামটা আমি অনেকদিন পরে দেখতে পেলাম, আর কি বলুন তো, আপনার লাইভ প্রোগ্রামের জন্য আমি সারাদিন ওয়েট করে থাকি। কি সর্বনাশ, বাড়িতে অশান্তি হয়ে যাবে দিদি ভাই এরম করলে। না দাদা, ভীষণ ভালো লাগে আসলে, আপনার কাছ থেকে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, কি বড় কথা। না তা তো আছে, ওর জন্যই তো লাইভে আসা। তবু আপনারা এই দেখেন বলেই তো আমাদেরও লাইভগুলো চলে। আচ্ছা স্যার, বলছিলাম একটা কথা ছিল। হ্যাঁ। আমার ছেলের খুব ইচ্ছে যে আপনি একদিন, মানে আমাদের এখানে তো জগদ্ধাত্রী পুজোটা হয়, তা কেন, আপনি কি চন্দননগর থাকেন? হ্যাঁ, আমি ভদ্রেশ্বরে থাকি, মানে বাহ। চন্দননগরের ওখানেই থাকি। দারুণ ব্যাপার, কেউ নিমন্ত্রণ করেনি দিদি ভাই, এই প্রথমবার কেউ নিমন্ত্রণ করলো। এবছর জগদ্ধাত্রী পুজোয় হ্যাঁ কোনো বছর যাওয়া হয় না। আমার বাড়িতে একদম সকাল সকাল চলে আসবেন। ঠিক, সকাল সকাল চলে যাবো। আর বলছি স্যার, আমার ছেলে বলছিল যে আপনারও কেউ নেই, আমারও কেউ নেই, তা বলছিল যে ভাইফোঁটার দিন যদি আপনি আমার বাড়িতে একটুখানি ঘুরতে আসতে পারেন। কিন্তু সেদিন তো চেম্বার খোলা থাকে, যদি ছুটি নিয়ে বছর তাহলে যাবো। আচ্ছা আচ্ছা, আমি অপেক্ষায় থাকবো। আর স্যার, আপনি তো আমাকে বলেছিলেন আপনার আশ্রমে যেতে, তা আপনার আশ্রমে আমি একদিন যাবো। তা আমি পুজোর পরে একদিন মানে মানে প্রোগ্রাম করেছি আর কি, পুজোর পরে যাবো আপনার আশ্রমে। আসুন। তখন আপনার থেকে অ্যাড্রেসটা জেনে নেবো। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। মানে আমি তো যখনই আপনার এই বৃদ্ধাশ্রমের প্রোগ্রামটা দেখি, মানে বলবো আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, এত খারাপ লাগে। আর আমরা যে একা একা বলি, তাহলে ওই বাচ্চাগুলোর কথা ভাবুন তো। আমাদের তো তবুও কেউ কেউ আছে, একটু ফোনে কথা বলার জন্য তো কেউ মানুষ আছে, কিন্তু ওই বাচ্চাগুলোর কেউ নেই। সারা দুনিয়ায় একা, বাবা নেই মা নেই, মানে তো আর দুনিয়ায় কেউ নেই, তাহলে তারা কাটাচ্ছে কি হবে? সুতরাং তারা যখন পারছে আমরাও পারবো, না পারার কিছু নেই। একদম, তবে আপনি তো যেভাবে মানে ওদেরকে তৈরি করছেন, হ্যাঁ, কোনো দিক দিয়ে বাকি রাখিনি। আমরা নিজেদের বাচ্চাকে যেভাবে মানুষ করি তাদের থেকে অনেক বেশি টেকনিক শেখানো হচ্ছে, যেন ওরা, কারণ ওদের তো কেউ নেই, আমরা আজকে আছি কাল নেই, কালকে যেন ওদের কেউ ঠকিয়ে না যেতে পারে, ঠিক সেইভাবেই ওরা বড় হচ্ছে। একদম। যাক, আপনারা আছেন বলেই তো তবুও এতগুলো বাচ্চার রিস্ক নিতে পেরেছি। মাঝের মধ্যে সময় পেলে নিশ্চয়ই বাচ্চাগুলোকে দেখে যাবেন একবার, ভালো লাগবে। হ্যাঁ, আমি যাবো, তবে আমি আপনার থেকে ঠিকানাটা নেবো, মানে আমার নিশ্চয়ই। খুব উদ্বেগ হয়ে রয়েছে যে আপনার ওই আশ্রমে একদিন ঘুরতে যাবো। হ্যাঁ, আসুন আসুন, অলওয়েজ ওয়েলকাম। আমি পুজোর পরে একদিন যাবো, নিশ্চয়ই। তবে অ্যাড্রেসটা তখন আপনার থেকে নিয়ে নেবো। ঠিক আছে ঠিক আছে দিদি ভাই, ওকে। হ্যালো, আজকে আপনারা আছেন বলেই তো আজকে অনেক নয়, 13 জন বৃদ্ধ বৃদ্ধা আছে, কিন্তু তারা ভীষণ ভালো আছে। তারা বিন্দাস থাকে, তাদের বারবার কাউন্সিলিং করিয়েছি, একটা কথাই শিখিয়েছি যে জীবন একা। আমরা যে জোড়ার চেষ্টা করি না, আর একটা কারোর সঙ্গে একাকী থাকা যায়, একটা বিবাহ বন্ধনে আসা উচিত, এসব মিথ্যে। আপনাদের কি আইডিয়া এই ব্যাপারে আমি জানি না। আপনি যাবার সময় কাউকে পাশে পাবেন না, একাই যেতে হবে। তাহলে সুতরাং এই নতুন একটা নাটকে জড়াবার কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, কেউ আছেন কলে? নমস্কার। হ্যাঁ, আমি বলছি যে আমার শরীরের ওজনটা অত্যধিক বেড়ে যাচ্ছে। এ তো আনন্দের খবর, এ কি কথা? আপনি এর জন্য দুঃখিত? ছি 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 ছি, হ্যাঁ, আমার তো দারুণ লাগে। আরে ওজন বেড়ে যাচ্ছে মানে এটা একটা, আপনি পাড়ার লোককে কয়েকজনকে ডেকে খাওয়ান, আগে মিষ্টি খাওয়ান কম করে। যে পাড়া লোকের ওজন বেড়ে যাবে তো? তা বাড়ুক, অন্য দেশের লোকেরা জানুক যে আমাদের বাংলার মানুষরা একদম খাতে পিতে বাচ্চা, খেয়ে দিয়ে ঠিকঠাক থাকে। ওই রোগা ঠিক ঠিক এই চেহারাগুলো কি ভালো লাগে আপনার দেখে? মনে হয় অনাহারায় আছে। আরে রোগা তো কঙ্কালেও হয়, মানুষ একটু মোটাসোটা গুলুমুলু না হলে ভালো লাগে? কত বয়স এখন? আমার 47, ওজন হচ্ছে 66 কেজি। ওটা বেড়ে গেছে কে বলেছে আপনাকে? আমি বলছি, অনেকে বলছে যে না না, ও তাদের চোখ ঠিক নেই, নজর দিচ্ছে তারা। যখন ওই 80-85 হয়ে যাবে তখন বলবেন, এটা বেড়ে যাওয়া বলে না। 60-65 আবার কোনো ওজন হলো নাকি? আপনি এ নিয়ে দুশ্চিন্তা করবেন না, একদম আনন্দে থাকুন, খাওয়া দাওয়া করুন, কিচ্ছু বাদ দেবেন না, কোনো ডায়েটিং নয়, কেমন? আমি আছি সঙ্গে, চিন্তা নেই। নমস্কার। হ্যালো, হাঁ করে টিভির দিকে তাকিয়েছেন কেন? কানে ফোনটা ধরে। আপনাকে টিভিতে দেখানো যাবে না, সম্ভব না, ওই টেকনিক এখনো আবিষ্কার হয়নি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো,
এ তো লজ্জাবতী লতা গো। যাক, লাইভে আসি বলে আমরা তবু বুঝতে পারি দেশে কত কালা মানুষ ফোন কেনে, বোবা মানুষ ফোন কেনে, আবার লজ্জাবতী লতাও ফোন কেনে, নাহলে কিন্তু বোঝা যেত না। কিন্তু তবুও যারা ফোন করেন তাদের বক্তব্যটা তো ক্লিয়ার করবেন, তাই না? আমি এখানে গল্প দাদুর আসর করতে আসিনি বা আসি না, এখানে কোনো না কোনো ডিজিজ নিয়েই একটা ডিসকাশন হয়, রাইট? যারা কল করছে তারা দেখবেন কোনো না কোনো সমস্যা, তাদের শারীরিক সমস্যা নিয়ে, তার সংসারে অশান্তি হচ্ছে সেটা নিয়ে এখানে ফোন করে না, কারণ ওসব ব্যাপারে এখানে কোনো ডিসকাশন হয় না। এখানে শারীরিক, ইটস আ মেডিকেল শো, ঠিক? তাই ফোন করবেন একদম ঠিকঠাকভাবে, আপনার প্রশ্নটা যেন ঠিক থাকে, নাহলে এই বোকা হাদা এগুলো এদের জন্য ফোন নয় অ্যাকচুয়ালি। কিন্তু ওই পাড়ার লোককে দেখাবার জন্য একটা এত বড় বড় ফোন কিনে ফেলেছেন, এগুলো আপনাদের জন্য নয়, ঠিক? ফোন কিনলে তার প্রপারলি ইউজ কিভাবে করতে হয় সেটাও জানা দরকার আছে, কেমন? নেক্সট আছেন কেউ কলে? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ডাক্তার সেন বলছেন? আমিই বলছি, বলুন। বলছি আমি সোদপুর থেকে বলছি, রিনা রায় আমার নাম। আজকে দীর্ঘদিন আমার মানে মাথার ডান সাইডে, মাথার মানে ডান দিকটা পুরো অসারের মতন হয়ে যাচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে, মানে পুরো পাটা ধরে গেছে স্যার। এই রিনা রয় মানে দাঁড়ান, সেই নায়িকা যে রিনা রায় ছিল সে? না 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 না, ও এটাই অন্য রিনা রায়, আচ্ছা। হ্যাঁ। তো বয়স কত দিদি ভাই এখন? আমার বয়স 60। আপনার বাড়ির পাশ থেকে যদি দশকর্মার দোকান থাকে, একটা লবঙ্গ তেল কিনে আনতে বলবেন। আচ্ছা আচ্ছা। এনে একটা স্টিলের বাটিতে অর্ধেকটা জল নিয়ে 20 ফোঁটা লবঙ্গ তেল দিয়ে জলটা ফোটাবেন। ওই যে তারপর বাষ্পটা উঠবে না, ওটা 1 ফুট দূর থেকে নাক দিয়ে টানুন আর মুখ দিয়ে ছাড়ুন, মাথায় ঢাকা দিয়ে, শুতে যাবার আগে কিন্তু, কেমন? আপনি 2-3 দিন নেবার পর দেখবেন আপনার মাথার একটা সাইডে যে পেন হচ্ছিল সেটা আর হচ্ছে না, ঠিক আছে? হাতের যন্ত্রণার জন্য ওগুলো ওষুধ হবে, কিন্তু মাথার যন্ত্রণার জন্য আমি হোম রেমেডি দিয়ে দিলাম, বাকিগুলোর জন্য একদিন এসে ওষুধ নিয়ে চলে যাবেন। সোদপুর থেকে আমাদের বারাসাত এমন কিছু দূর না। ওকে ওকে। হ্যালো। হ্যালো। হ্যালো ডাক্তারবাবু, আপনি এইমাত্র আমার বললেন ছানি পড়ার ওষুধ দুটো নাম আরেকবার বলেন না ডাক্তারবাবু? ওই যে ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে লাইভ চলছে, ওটা বারবার চালাতে পারবেন, ওখান থেকে চালিয়ে লিখে নিন। আমি নাহলে এখন বানান করে লিখতে দিলে কালকে সকাল হয়ে যাবে দিদি ভাই, তবুও হবে না, কিন্তু আমাদের তো লেখার জায়গা আছে। হ্যাঁ, পেশেন্ট যখন তাহলে এসে লিখে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু রিপিট করার জায়গা নেই এখানে, রাইট না? আরও যে 10 জন দাঁড়িয়ে আছে আপনার পিছনে, যেখানে নাম বলে দিয়েছি ওটা ফেসবুকে বলাই আছে। ফেসবুকে অনুষ্ঠানটা আবার আপনি রিপিট করে শুনে নিন। আমাদের ফেসবুক পেজের নাম সবই মায়া, মায়া সবই মায়া, ঠিক? যারা আজকে টিভিতে দেখছেন আমি তাদের শিখিয়ে দিই যে টিভিতেই যে দেখতে হবে আমাদের অনুষ্ঠান এমন কোনো মানে নেই। আমাদের অনুষ্ঠান ফেসবুক পেজেও, আপনার মোবাইলেও দেখতে পাবেন প্রতিদিন। শুধু সবই মায়া পেজটা খুলতে হবে, আছে ফেসবুক, ক্লিক করুন ওখানে, সবই মায়া পেজে যান, উপরে টাইপটা করুন SOB স্পেস দিয়ে স্পেস দিয়ে মায়া, ঠিক আছে? কিন্তু আমি একটা ফেসবুকের অ্যাড্রেস হারিয়ে ফেলেছি, খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজছি আমি। নমস্কার, কেউ আছেন? যাদেরই ওষুধের নাম বলে দেবো, আমি জানি অনেক সময় সংস্কৃত নেম বা একবার ওষুধের নাম বলায় বা দুবার বলায় লেখা যায় না, অনেক সময় আমরাও মিস্টেক করি, ওটা আমাদেরও হয়, ঠিক? তো সেই জন্য ডাউট ক্লিয়ার করার জন্য একদম ফেসবুক পেজে গিয়ে আপনি বারবার ওটা চালিয়ে শুনে নিজে লিখে নিতে পারবেন, কোনো টেনশন নেবার দরকার নেই, আর রাগ করারও দরকার নেই। আপনি হয়তো ভাববেন ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, আমি ডাক্তারবাবুর পুরনো পেশেন্ট, আমি ডাক্তারবাবুর বাড়িতে যাই এতবার, ডাক্তারবাবু আমাকে রিপিট করে শোনালো না। না, এখানে রিপিট করার জায়গা নেই। আপনি আবার চেষ্টা করে দেখুন, যদি না হয় তারপর আমি ওখানে কমেন্টসে ওষুধের নাম লিখে দেব। যদি আপনি ফেসবুক পেজে গিয়ে খুঁজে না পান, তাহলে ওখানেই কমেন্টস করুন, আমার চোখের সমস্যার জন্য, এই সমস্যার জন্য ড্রপের নামটা লিখতে পারিনি, আমি লিখে দেবো ওখানে, ঠিক আছে? কিন্তু ফেসবুক পেজে গিয়ে আপনারা একটু ক্লিক করে দিন। হ্যাঁ, কেউ আছেন ফোনে? নমস্কার। হ্যালো। হ্যালো। বলুন। আমি পাওয়ার কথা বলছি। আমার বয়স হচ্ছে 90 ইয়ার্স। 90 না 19? 90 বাবা। আচ্ছা, বাবার কথা, হ্যাঁ বলুন, কি হয়েছে তার? বাবা হচ্ছে ওই লোয়ার পোর্শনে
ওটা টান পাওয়াটা একটু মানে পুরো মাটিতে ফিরে হাঁটতে পারে না। কোনোদিন কি স্ট্রোক হয়ে গিয়েছিল? না, স্ট্রোক হয়। হিপ জয়েন্টে কোনো প্রবলেম আছে? কোমরে কোনো প্রবলেম আছে? কোমরে একটু প্রবলেম আছে। আর কোমরের কি এমআরআই করানো হয়েছে? এমআরআই, না এক্সরে করা হয়েছে? না, কোনো কিছু করা হয়নি। একটা যে দরকার আছে ভাই, আচ্ছা, কি করতে হবে? একটা লাম্বার এক্সরে আর একটা হিপ জয়েন্ট এক্সরে করুন। কারণ আমাদের এই কোমর থেকে একদম হিপ জয়েন্টের মধ্যে দিয়ে সাপের মতো পাকিয়ে সায়াটিকা নার্ভটা পায়ের গোড়ালি অব্দি এসেছে। ওর মধ্যে যদি প্রবলেম থাকে আমরা কিন্তু সমস্যাটা ওখানে দেখতে পাবো। ঠিক আছে? তো সেই জন্য এই রিপোর্টটা হলে আমি তো ওষুধ দিয়ে দেবই, কিন্তু ওষুধটা তো আন্দাজে দেওয়া হলো না, আমি অ্যাজেমশন করে দিলাম। কিন্তু রাইট প্রবলেমটা জানলে তাহলে রাইট প্রেসক্রিপশনটা হয়, তাহলে বাবাকে নিয়ে চিন্তা নেই, বাবা একদম নিজের পায়ে আপনার মতোই গটমট করে হাঁটতে পারে। ঠিক আছে? হাঁটতে পারবে, হাঁটবে না এখানে কোথাও আমি বলছি না, কিন্তু কিন্তু রিপোর্টটা হলে কি আমার কাছেও ইনফরমেশনটা রাইট থাকে, রাইট না? ছোট্ট একটা রিপোর্ট, এমন কিছু খরচ নয়, আমার একটা এক্সরে লাগবে, আমি এমআরআই বলছি না, ল্যাম্বার আর হিপ জয়েন্ট। হিপ জয়েন্টের এক্সরে। ঠিক আছে? দুটো প্লেট দেবে, দুটো প্লেটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, লাইটের দিকে ধরে আমি ওটা দেখেই প্রেসক্রিপশন করে দিতে পারবো। আমি আপনার যদি অশ্বগন্ধা 800 পাওয়ার আর একটা বাথগুলো দাম। হ্যাঁ, ওটা এখন খাওয়ান না, ওটা খাওয়ালেও ভালো রেজাল্ট পাবেন, কিন্তু তার মধ্যেও এক্সরেটা করে নিন। ওটা খেলে ভালো থাকবে, কিন্তু পুরো প্রবলেমটা তো সারতে হবে, হ্যাঁ হ্যাঁ। তাই না? তাই ওর পরেও তো আরো ভালো ওষুধ আছে, ওটা কেন দিয়ে রেখেছি? ওটা যে কোনো মানুষ খেতে পারে, ইনটেক করতে পারে, বডিতে কোনো সমস্যা হয় না। নার্ভের সমস্যা হচ্ছে একটা, বুঝতে পারছি, কিন্তু কতটা নার্ভের সমস্যা, রাইট? ঠিক আছে, ওকে। হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো। 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 শুনতে পাচ্ছি। হ্যাঁ, নমস্কার। আমি একটু গ্যাস অম্বলের জন্য, প্রবলেমের জন্য কথা বলবো। বলুন, শুনি। কি কি গ্যাস, কি কি অম্বল, একটু শুনি। দেখে পড়ে পড়ে বলবেন। শুধু গ্যাস হয়, গ্যাস হয়, তাতেই গ্যাস হয়। তাহলে গ্যাসোরিড খান, গো গ্যাস খান। হ্যাঁ, গ্যাসোরিড আছে টনিকে, গ্যাসোরিড। ওষুধের নাম বলি কালা হয়ে যান কেন সবাই? গ্যাসোরিড আর গো গ্যাস, দুটো নাম বলে দিলাম, যে কোনো একটা কালেক্ট করে নেবেন, সবই অনলাইনে পাওয়া যায়। ঠিক আছে? আর দুধ চা খাওয়া, যদি দুধ চা খাওয়ার অভ্যাস থাকে তাহলে বন্ধ করবেন, খাবেন না। নেক্সট বলুন, নেক্সট জন বলুন। হ্যালো। স্যার, টিভিটা বন্ধ করি। এই আমার মা কথা বলবে। হ্যাঁ। কি প্রবলেম আছে বলো। হ্যালো। বলুন। হ্যালো। শুনতে পাচ্ছি, বলুন। ডাক্তারবাবু, বলছিলাম কি, আমার পুরো গ্যাস হয়। এই তো বলে দিলাম, টিভিতে শুনছেন না? গো গ্যাস অথবা গ্যাসোরিড। আর জ্বর আসে মাঝে মাঝে, মানে জ্বরটা সবসময় থাকে না। ওর জন্য ছেলেকে পাঠিয়ে দেবেন চেম্বারে, ওষুধ দিয়ে দেবো। বাকি গ্যাসের জন্য গো গ্যাস অথবা গ্যাসোরিড খান, গ্যাসের প্রবলেম কমপ্লিট। শরীরটা পুরো দুর্বল একদম, মানে আস্তে আস্তে আরো। নিচের নাম্বারে কল করে ওখানে বুকিং করুন, আর ছেলেকে বলুন চেম্বারে নিয়ে আসতে আপনাকে, কেমন? কবে আসবে? আবার যেদিন ডেট পড়বে যাব। আমাদের তো অনেক দূর বাড়ি। তাতে কি হয়েছে? আমি যদি শিলিগুড়ি যেতে পারি, এখান থেকে আপনি আসতে পারবেন না কেন? তাই না? আপনি শিলিগুড়ি চেম্বারেই দেখিয়ে নেবেন, আপনার যদি ওটা কাছে হয়। ঠিক আছে। ওকে ওকে। পুজোর আগে একটা ডেট আছে অবশ্যই শিলিগুড়ি, চিন্তা করবেন না, অবশ্যই, কারণ পুজোর আগে না পৌঁছাতে পারলে শিলিগুড়ি মানুষগুলোর পুজো ভালো কাটবে না। হ্যালো, হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। নিশাপুর থেকে বলছি আমার না ওই বাস সাইডে কানের উপরে, মানে আটাঙ্গুল উপরে মাথার মধ্যে একটা শক্ত মতো সিস্ট মতো হয়েছে। এখন ওটা সিস্ট হয়েছে না কিলয়েড হয়েছে সেটা দেখার আছে। মানে শক্ত, কিন্তু মাথার মানে চামড়ার উপরে না, ভেতর দিকে। উপর দিয়ে কিছু বোঝা যায় না, মানে ভেতর দিয়ে হাত দিলে বোঝা যায় যে একটা শক্ত মতো, মানে একটু এখন বড়ই হয়েছে, আগে অনেক ছোট ছিল।
এর জন্য লাগাবার ওষুধও চাই, খাবার ওষুধও চাই। আমি খাবার ওষুধটা বলে দিতে পারি, কিন্তু ওখানে যে লাগাবার জন্য অয়েন্টমেন্টটা আছে ওটা এখান থেকে অনলাইনে অর্ডার করে আনিয়ে নিতে পারো, অথবা চেম্বারে এসে দেখিয়ে যেতে পারো, কারণ এগুলো দেখাবার প্রয়োজন আছে। নাহলে রোগ পুষলে বড় হবে, আস্তে আস্তে সিস্টটা একদিন টিউমারের মতো আকার ধারণ করবে, তারপর আবার ছুরি কাঁচি দিয়ে কাটাকুটি সিন আসবে, ও অনেক কান্নাকাটির ব্যাপার আসবে, ঠিক অনেক কিছু ব্যাপার হতে পারে। তো সেই জন্য খাবার ওষুধের নাম বলে দিচ্ছি, কালেক্ট করে নেবে। একটা হচ্ছে সিস্টারিস্ট, আর একটা হচ্ছে অষ্টগ্রন্থি, ঠিক আছে? সিস্টারিস্ট, অষ্টগ্রন্থি। এবার ফেসবুক পেজে গিয়ে চালিয়ে ওটা লিখে নাও, কেমন? মোবাইলের ফেসবুক পেজে। হ্যালো, হ্যাঁ বলুন। ফোনটা সোজা করে ধরুন। উল্টো করে ধরছেন কেন, বলুন এবার। হ্যাঁ, বলছিলাম কি আমার মায়ের হাত যন্ত্রণা, আর পায়ের আঙ্গুলগুলো মানে যে বৃদ্ধা আঙ্গুলটা আছে এটা বাঁকিয়ে একদম চলে গেছে। ওটাকে গাউট বলে, ইউরিক অ্যাসিড হাই। এক্সরেটা করা হয়েছে। এক্সরে প্লেটগুলো নিয়ে চেম্বারে দেখা করো, দুটোরই, হাঁটুর এক্সরে প্লেট এবং পায়ের ফুট টো, ওখানে যে এক্সরেটা হয়েছে ওই দুটোই। মাকে আসতে হবে না, তোমরাই চলে এসো এক্সরে প্লেটগুলো সঙ্গে নিয়ে। হ্যাঁ, মানে কি এত এলোপাতি ওষুধটা এতই দিয়েছে যে মানে সে তুমি কি খাইছো সব ভুলে যাও, বাদ দাও। আমার এক্সরে প্লেটটা হলে তোমার মা ভালো থাকবে, এইটুকু বলতে পারি, ঠিক? বেশ কিছু খাওয়ার রেস্ট্রিকশন মানতে হবে, ওগুলো লিখে দেবো প্রেসক্রিপশনে। মাকে যদি ভালো রাখতে চাও তাহলে চলে আসবে, ওকে? চলো। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু বলছি, আমার সমস্যা বলতে মাথা মানে দুপুরের পর ভারী হয়ে যায়, যন্ত্রণা হয়। SOS 100 ট্যাবলেট পাওয়া যায় আয়ুর্বেদে, SOS 100, মনে থাকবে? ব্যাস, হারিয়ে গেল। খাতা পেন আনতে গেছে নাকি? খাতা পেন না থাকে স্লেট পেন্সিলেও লিখুন, কোথাও তো লিখে রাখুন, নাহলে অনুষ্ঠান শেষ হতে হতে আপনি ওষুধের নাম ভুলে যাবেন। SOS 100। হ্যাঁ দিদি ভাই বলুন। ডক্টর এসকে স্যার? ডক্টর এসকে স্যার। আমি পায়রাডাঙ্গা থেকে বলছিলাম। কে বলছি যে আমি একটা সমস্যা নিয়ে আপনার পায়রাডাঙ্গা থেকে কে বলছে? কিভাবে কোথায় গেলে আপনাকে পাবো? এই আবার কি কথা, নিচের নাম্বারে কল করলে সবাই চলে আসবে। না, নিজের নাম্বারে কল করে তো মানে যেতে পারবো, সেটা মানে আমাদের এখানে পায়রাডাঙ্গা থেকে মানে কোথায় গেলে আমাদের সেটাই ওনারা বলবে, নিজের নাম্বারে কল করে নিন, ওনারা বলে দিতে পারবে। নিজের নাম্বারে কল করবো? ওনারা ওই জন্যই তো বসে আছে। আচ্ছা আচ্ছা, মানে বর্তমানে একটা সমস্যায় ভুগছি, যেটা কি বলুন তো দীর্ঘদিনের মানে বলছি যেটা সমস্যা, মানে অনেক ডাক্তার মোটামুটি দেখিয়েছি এখানকার মানে স্থানীয়, কিন্তু কোনো রেজাল্ট পাইনি আর কি, ভালো রেজাল্ট। হ্যাঁ, তারাই তো আমার কাছে আসে। হ্যাঁ, যারা দীর্ঘদিন ডাক্তার দেখিয়ে রেজাল্ট পায়নি তারাই তো আছে আমার কাছে, নাহলে আপনি রেজাল্ট পেয়ে গেলে আপনি আসবেন কেন? দেখি কিন্তু অনেকবার ফোন করেছি, এই যে সন্ধ্যে থেকে ফোনে ট্রাই করে করে এখন লাইন পেলাম। ব্যাস, কালকে সকালবেলা উঠে একটা লটারি টিকিট কেটে নেবেন দিদি, পুজো ভালো কাটবে এবছর আপনার। কিন্তু লাইন লেগে গেল আজকে। এবারে নিচের নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিন, ঠিক আছে? আচ্ছা, বলছি আমি যে সমস্যাটা নিয়ে ভুগছি, মানে আমার ইউটেরাসে একটা ছোট মানে মায়ামা টিউমার আছে, ঠিক আছে? সেটা দীর্ঘদিন আগে 2016 সালে, ঠিক আছে? কিন্তু তারপর থেকে মানে সেরকম কোনো আমার হেভি ব্লিডিং হওয়া বা কোনো কিছু, ওগুলো কোনোদিন কোনো কিছু হয়নি। মানে ডাক্তার দেখানোর পরে মানে মোটামুটি নর্মাল লাইফই মানে করছিলাম, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে সাদা স্রাবের সমস্যাটা খুব হচ্ছে। মানে আমার 45 বছর বয়স হয়ে গেছে, মানে পিরিয়ড মোটামুটি বন্ধই হয়ে গেছে, অর্থাৎ বছরে একবার গেল আগস্টে একটু দেখেছিলাম, কিন্তু এখন বর্তমান সমস্যা ওইটাই, মানে সাদা স্রাব অনবরত হচ্ছে আর কি। এটাই সাদা স্রাবের প্রবলেম তো এমনি বাড়িতে বসেই সেরে যাবে, আপনার আসার দরকার কি আছে? জল খাওয়ার পরিমাণটা একটু বাড়াবেন 1 নম্বর, 2 টক খাওয়া বন্ধ করবেন, 3 নম্বর হচ্ছে সকালবেলা 2টো লাল জবার কুঁড়ি আর 2টো গোলমরিচ বেটে নিয়ে সকালবেলা 1 চামচ 30 দিন খান, আপনার আসার দরকারই হবে না।
ঠিক আছে? 30 দিনে তো খাবো, কিন্তু সেটা মানে আমি যেটা বুঝতে পারছি, মানে সরাসরি বলছি, যেটা ফিল করতে পারছি, যেটা মানে জলের মতো, মানে লিকুইড, যেটা মানে সাদার কোনো চিহ্ন নেই, কিন্তু সেটা আমি কি করে বুঝবো যেটা সাদা চুল? কিন্তু সেটা ভেবেই আমি আপনাকে ফোনটা করলাম। তাহলে প্যাপ টেস্ট করে নিয়ে আসতে হবে। তো প্যাপ টেস্ট লাগে, প্যাপ টেস্ট, PAV, প্যাপ টেস্ট, PAV টেস্ট, ঠিক আছে? আচ্ছা, ওটা করে নিয়ে চলে আসবে, তাহলেই হয়ে গেল। ওটা না বলছি পিএইচডি বলতে ওটা কি ওটার ফুল ফর্ম কি, মানে ফুল ফর্ম আপনার জেনে লাভ দেওয়া না, আপনি গিয়ে শুধু ল্যাবরেটরিতে বলবেন, আপনাকে করে দেবে, হ্যাঁ, ঠিক আছে? ওই রিপোর্টটা লাগবে। আচ্ছা আচ্ছা, চলো, বেশি জেনে ফেললে বেশি মুশকিল। সব যদি ডাক্তারি আপনারা শিখে যান, আমরা কাল থেকে কি করবো তাহলে? কিন্তু ওই টেস্টটা লাগবে, যেটা আপনার ডাক্তাররা কেউ আজ অব্দি করেনি, ঠিক? আপনার যখন ডাউট আছে ইটস নট হোয়াইট ডিসচার্জ, তাহলে বেশ ওই যে ডিসচার্জটা হচ্ছে সেটারই টেস্ট হবে, রাইট? ওকে, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, আমি বালিগঞ্জে থেকে বলছি। বলুন। বলছি আমার ছেলের এই 21 বছর বয়স, ওর পিঠে পুরো মানে গরম পড়লে পুরো গোটা 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 পুরো র্যাশ হয়, আবার ওই মুখগুলো পাকে, আর গায়ে প্রচন্ড দুর্গন্ধ। ব্লাডটা পিউরিফাইড করতে হবে। আচ্ছা, ব্লাডটা, রক্তটা ঠিক নেই, কোনোদিন বড় ফোড়া হতে পারে, বড় টিউমারের মতো অংশ হয়ে তৈরি হয়ে সেখানে ভেতরে পুঁজ রক্ত তৈরি হতে পারে, কারণ ব্লাডটা পিউরিফিকেশন না, ব্লাডটা একদম ভালো না। যখন টেপা হয় তখন ওটা পুজ রক্তই বেরোয়। হ্যাঁ, ওটা এক জায়গায় জড়ো হয়ে এরকম বড় টিউমারের মতো হয়েও হতে পারে, ওগুলো এখন ছোট ছোট আকারে হচ্ছে, ঠিক? এই জন্য ব্লাড পিউরিফায়ারটা খেতে হবে। সেন পিওর বলে যে টনিকটা আছে, সেন পিওর, হ্যাঁ, 3 চামচ করে দিনে 2 বার, আচ্ছা, অথবা মঞ্জিষ্ঠা দি কাড়া, মঞ্জিষ্ঠা কাড়া, এটা যে কোনো জায়গায় পেতে পারে, মঞ্জিষ্ঠা, হ্যাঁ, ওটা সিরাপ, এটা পেলেও 3 চামচ করে খাবেন, দুটোর যে কোনো একটা, আচ্ছা, ঠিক? দ্বিতীয় নম্বর হচ্ছে ডিম, বেগুন, চিংড়ি মাছ একদম খাওয়া বন্ধ করে দিন। সকালবেলা উঠে 2টো নিম পাতা, একটু কাঁচা হলুদ প্রতিদিন খাবে। আচ্ছা, তাহলে আপনার ছেলে এই রোগ থেকে মুক্তি পাবে। না হলে এই চলতে থাকলো, এরম চলতে চলতে একদিন দেখবেন বড় টিউমারের আকারে একটা ধারণ করেছে এবং তার মধ্যে প্রচুর পুঁজ রক্ত জমেছে, তখন আবার কি কাটাকুটি, অপারেশন এসব চলে আসবে। তার থেকে এখন থেকে নর্মালভাবে সারিয়ে ফেলুন। এগুলো এমন কিছু বড় ব্যাপার নয়, তবে হ্যাঁ, ব্লাডটা একদমই ভালো নয়, ছেলে শরীরে যেটা আছে সেটা ঠিকঠাক হলেই হয়ে যাবে, এটা এমন কিছু বড় ব্যাপার না। ওকে, আচ্ছা, ঠিক আছে। নমস্কার, হ্যালো, হ্যাঁ, আমি কথা বলছি। বলুন বলুন। ওই যে আমার ঘাড়েতে একটা সাদা মতো দাগ হয়েছে, মানে চুল করছে, চুল করলে একটু কাদা টাইপের উঠছে, মানে সেই ছালটা উঠে আসছে না। ওটা না দেখলে কিছু করতে পারবো না বাবা, স্কিনের ব্যাপার তো, স্কিনে নানা রকমের ডিজিজ হয়, একই রকম দেখতে, কোনটা হয়েছে আমারও জানার প্রয়োজন আছে, তার জন্য চেম্বারে আসবেন। আচ্ছা, ভালো হয়, এতে আপনার সুবিধা, ট্রিটমেন্টটা ঠিকঠাক হবে, ঠিক আছে? নাহলে বলতে পারতাম যে ছবি তুলে পাঠান, ছবি তুলেও স্কিনের ডিজিজ ঠিক করা যায় না, সবটা বোঝা যায় না বলে। যেটা সরাসরি দেখবো আমরা, একটা মরফোলজিক্যাল টেস্টিং এর ব্যাপার আছে তো। আমার ঘরে আরেকজনের হয়েছিল, এটা 3-4 বছর পর ছাড়লো, এই জন্য চিন্তায় আছি। তাহলে ওনার কিভাবে সারলো সেটা ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন, তাহলে সেরে যেতে পারে। লাগবে 3-4 বছর হয়তো লাগবে আপনার, কিন্তু তার তো সেরেছে 3-4 বছরে, তাই না? মানে হালকা হালকা চুল করছে। তা যদি আপনার 3-4 বছরের আগে সারতে ইচ্ছা হয় তাহলে চেম্বারে চলে আসবেন। আর যদি দেখেন যে না 3-4 বছর ধরে চলুক, এটা সেরে যাবে, তাহলে কারণ ওনার সেরেছে যেহেতু, তাহলে ওনার থেকে ফর্মুলাটা নিয়ে আপনি ওটাও চালাতে পারেন। ঠিক আছে, চলে আসা হোক একদিন ভালো দিন দেখে। নমস্কার, হ্যালো, বলুন নেক্সট। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ বলছি যে আমার 9 বছরের ছেলে অনির্বাণ দে, তাই 2 বছর আগে সেই হাঁপানির মতন উঠছিল, তা ডাক্তার সেনকে, এসকে মন্ডলকে দেখিয়েছিলাম আমি অ্যালোপ্যাথি, তা ওই ওষুধ খেয়ে না আর কমছে না, অত আরো বেড়ে যাচ্ছে। এই কালকে অবধি আমি সেই কি বলবো যে লাস্টে কি করবো, কাশিও কমছে না, বিশাল টানের প্রবলেম হচ্ছে, লাস্টে আমি বাসক পাতা সবকিছু মিশিয়ে একটা পাচক করে খাইয়েছি, তা দেখলাম যে এখন ঠিক হয়েছে, কিন্তু হাঁপানিটা, তার জন্য চেম্বারে আসতে হবে।
আচ্ছা কোনখানে বসবেন এর মধ্যে? পুজোর পরে গেলে ভালো হবে, এখন তো আমি তো সেটা রাজমিস্ত্রি কাজ করি। নিচে ওই নাম্বার নিয়ে রাখুন, ওনাকে আসার আগে কল করে নেবেন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে এই 1 মাসের মধ্যে আমাকে একটা ঘরোয়া টোটকা ওই ঘরোয়া টোটকা আপনি যেটা করেছেন ওই যথেষ্ট, বাসক পাতা। খুবই উপকারী ওটা। ঠিক আছে, বাসক পাতা অনেকগুলো দিয়ে আদা টাদা দিয়ে সব একটা পাচন করে দিচ্ছি। ওকে, লাস্ট কল। হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু, আমার না কোনো ব্যথা কিছু করে না, কিন্তু স্কুলের সাথে না দেখছি সামান্য রক্ত দেখা যাচ্ছে 3-4 দিন। অর্শ শুরু হয়ে গেছে। দুর্বা ঘাস, গাঁদা পাতা, বিষহরি পাতা 3টে সমপরিমাণ নিয়ে বেটে 1 চামচ সকালবেলা। দুর্বা ঘাস, গাঁদা পাতা আর বিষহরি পাতা, মনে থাকবে? এটা কি সেরে যাবে ওইটা করলে? এটা সেরে যাবে, রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। বাকি পাইলস হয়ে গেছে, পাইলসের জন্য ওষুধ খাওয়ার দরকার আছে। ওটা পরে দেখা যাবে। আগে আপনি রক্ত পড়াটা বন্ধ করুন, নাহলে হিমোগ্লোবিন কমবে, ডাউন হবে। আগে এটা করুন, তারপরে রাস্তা আবার বলে দেবো আমি। ওকে ওকে। তাহলে বেশ খানিকক্ষণ সময় আপনাদের সঙ্গে সুন্দর সময় কাটে, ভালো লাগে আমারও। প্রচুর মানুষ আসে। তবে হ্যাঁ, আবার আপনাদের বলি, যারা কল করবেন আমিও তাদের সঙ্গে কথা বলার জন্যই বসে থাকি, তো ঠিকঠাকভাবে গল্প করার জন্য না। তো সুতরাং এখনো ওই না, চায়ের দোকানে আড্ডা মারার মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে না আপনাদের, যে ওই কল করে এখনো টিভি দিকে হাঁ করে তাকিয়ে আছে, এমা কখন আমাকে দেখাবে। আপনাকে দেখাবে না, আপনি ফোন করেছেন, ফোনেই শুনবেন। ঠিক, আপনি তো ইনফরমেশন নেবার জন্য বা কিছু জানার জন্য কল করছেন। তো সুতরাং আপনি আপনাকে টিভিতে খুঁজে বেড়াচ্ছেন কেন? দেখাবেন না আপনাকে, ওই টেকনোলজি এখন আবিষ্কার হয়নি। তো যাই হোক, আর একটা খবর দিয়ে রাখি যে দমদম চেম্বারে আমাদের ডে কেয়ার সিস্টেম করে দিয়েছি, একদম আমার চেম্বারের সাথেই লাগোয়া। এতে সুবিধা কি হয়েছে, যে রোগীগুলো বাড়িতে থাকতে পারছে না, অস্বস্তির মধ্যে কাটাচ্ছে, বাড়ির লোকও ঠিক করে উঠতে পারছে না যে কোনো হসপিটালে ভর্তি করে দেবো নাকি, না, ওনাদের একটু একদিনের ট্রিটমেন্টের দরকার। এই একদিনের ট্রিটমেন্টের জন্য, ওয়ান ডে একদিনের ট্রিটমেন্টের জন্য একটা দারুণ ব্যবস্থা করে দিয়েছে, যেটা ডে কেয়ার। একদম স্বল্প ন্যূনতম খরচায়, হ্যাঁ, যেটুকু ওষুধ লাগছে চোখের সামনে ওইটুকুই, তাকে খাওয়া দাওয়া সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। একটা রোগীকে আমরা সকালে ভর্তি নেব 11টায় এবং বিকেল 5টায় ছাড়বো। আমাদের সাথে ওনারও ছুটি। ঠিক, তাহলে সুতরাং বিদায় নিয়ে আজকে বিশদ জানার জন্য নিচের নাম্বারে কল করে নেবেন। আজকের জন্য বিদায়। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়া টিভি। যেই মুহূর্তে আপনারা দেখছেন আপনার সমস্যা থেকে আপনার মুক্তিকরণ, সমস্যা থেকে দূরীভূত করার জন্য আমি ত্রিনা আপনাদের সঙ্গে রয়েছে। এই মুহূর্তে আলোচনা করব আপনার ত্বক, স্কিন, কত সুন্দর আপনি ফ্ললেস স্কিন পেতে পারেন। আজকের বিশেষ আলোচনায় আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। বহুদিন ধরে ত্বকের সমস্যায় ভুগছেন, বিভিন্ন ব্র্যান্ডেড ক্রিম মাখছেন, প্রত্যেকদিন রাত্রিবেলা নাইট ক্রিম ইউজ করছেন, নিয়ম করে সকালবেলা মুখও ধুচ্ছেন ফেস ওয়াশ দিয়ে, কিন্তু কোন ব্র্যান্ড একবার দেখেছেন? তার ভিতরে কি কি লেখা রয়েছে? অ্যাকচুয়ালি আপনার জন্য কতটা হেল্পফুল বা হেলদি স্কিন আপনাকে দেয়? না, সেটি দেখা হয়নি। আসুন আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি সেই প্রোডাক্টে আপনি কি কি পাবেন, আপনার কি কি সমস্যা থাকে, সেই সমস্যা থেকে আপনি কি করে বেরিয়ে আসবেন তার উত্তর দিই। প্রথমেই আপনাদেরকে দেখাবো, স্ক্রিনে দেখুন, চারকোল ফেস ওয়াশ আপনাকে কি করতে পারে। যে পোর্স গুলো ওপেন হয়ে যায় ফেস ওয়াশ দিয়ে ইউজ করার পর, আমাদের স্কিনে বিভিন্ন সেল রয়েছে, তার ভিতরে পোর্স থাকে, সেই পোর্সটা ওপেন হয়ে যায়, যেটা আমরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করি বিভিন্ন টোনার ইউজ করে। কারণ সেই পোর্স ওপেন অবস্থায় যদি আপনি রাস্তায় বেরোন, তাহলে ধুলোবালি ময়লা যেটা আপনি পাবেন সেটা আপনার স্কিনের দুটো লেয়ার ভিতরে ঢুকে যেতে পারে। তাই জন্য যাতে আপনি ফার্স্ট লেয়ারে তাকে রোধ করতে পারেন, সঠিক ফেস ওয়াশ ইউজ করাটা অত্যন্ত বাঞ্ছনীয়। আর এই চারকোল ফেস ওয়াশ আপনাকে দেবে অয়েল ফ্রি স্কিন। অনেকের দেখবেন সম্ভাবনা থাকে রাত্রিবেলা যখন আপনি ঘুমোতে যান, ভোরবেলা উঠে দেখবেন আপনার নাকের এই দুপাশে অয়েল, তাদেরকে আমরা বলে থাকি অয়েলি স্কিন। আবার যাদের এই নাকেরই পাশটা কিংবা গালে সূক্ষ্মতা রুক্ষতা দেখা যায়, তাদেরকে আমরা বলে থাকি ড্রাই স্কিন। আপনার স্কিন আপনি কি করে বুঝবেন ড্রাই স্কিন না অয়েলি স্কিন? আপনার হাতের সামান্য একটি অংশে ত্বকের ফেস ওয়াশটা অ্যাপ্লাই করুন,
অ্যাপ্লাই করলে আপনি বুঝতে পাবেন যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ময়লা যে উঠে গেল সেটা আপনি ফিল করলেন। আপনি অয়েলি স্কিন হোক বা আপনার ড্রাই স্কিন হোক, চারকোল ফেস ওয়াশ মূলত আপনার স্কিনের যে পোর্স থাকে সেটিকে ওপেন এবং অন অফ করতে সহায়তা করে। যে ময়লাটা প্রত্যেকদিন আপনি রাস্তায় বেরোলে পাচ্ছেন সেটিকে দূর করতে সহায়তা করে। চারকোল ফেস ওয়াশ আপনাকে সুন্দর ফ্ললেস স্কিন দেবে যাদের বিশেষ করে ব্রণ সমস্যা আছে। কারোর কারোর ক্ষেত্রে ব্রণ এমনও হয় পেকে ওঠে, লালচে ফুলে ওঠে, পেইনফুল হয়, তাদের ক্ষেত্রে আরো বিশেষ করে চারকোল ফেস ওয়াশ হেল্প করে থাকবে। এবার আসুন একটা ডেমনস্ট্রেশন দেব আপনাকে স্ক্রিনের দিকে ফলো করুন। দেখছেন কপালে বলি রেখা। বয়স কিন্তু আপনাকে বলে দেয় না কখন বলি রেখা আসবে। আপনি যদি সঠিকভাবে আপনার ত্বককে পরিচর্যা করতে না পারেন তাহলে কিন্তু ইজিলি কপালে এই বলি রেখাটা চলে আসতে পারে। এরপর দেখছেন আপনার নাকের ওপর কালো কালো কি যেন উকি মারছে, সেটাকে বলে ব্ল্যাক হেডস। হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডস দু ধরনের জিনিস হয়, যেটা চারকোল ফেস ওয়াশ ডক্টর এসকে সেন্স এই ফেস ওয়াশটি আপনাকে ইজিলি ত্বক থেকে বের করে নিয়ে আসবে, করে আপনি শুকিয়ে। Hello and welcome back, ladies and gentlemen. Now I would start the second phase for today's presentations. পুজো আসছে, পুজোর আগে একটু ফিট হওয়া দরকার আছে, কারণ আমরা যেভাবে আছি সেইভাবে কিন্তু একদম নয়। কারণ পুজো বাঙালির কাছে একদম বড় উৎসব, আর এই বড় উৎসব যদি বাড়িতে বসে কেটে যায় এর থেকে বড় দুঃখের আর কিছু হতে পারে না। যার জন্য একটা নতুন করে চাপ সৃষ্টি হয়েছে প্রতিটা চেম্বারে, আজকেও তাই ছিল আর প্রতিদিন। এবং অনলাইনও কম নয়, যারা দূরে আছেন তাদের জন্য অনলাইন মিন্স ভিডিও কলিং অর অডিও কলিং, দুটোর মাধ্যমে যে কোনো একটাতে কল করে আপনারা প্রেসক্রিপশন করাতে পারেন এবং মেডিসিন কোরিয়ারের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। ঠিক। আর আরেকটা সুখবর দেওয়ার আছে, দমদমে আমাদের এখন ডে কেয়ার সিস্টেম চালু হয়েছে। যদি আপনাদের মনে হয় যে কোনো পেশেন্ট মারাত্মক যন্ত্রণায় কাতরাচ্ছে বা খুব অসুবিধার মধ্যে আছে, শ্বাসকষ্ট হচ্ছে, পেটে জল জমে গেছে, বুকে জল জমে গেছে, এই ধরনের কেসগুলো আপনারা নার্সিংহোম অথবা হসপিটালে নিয়ে যান। সিম্পল, সেখানে নিয়ে যাওয়ার পর ওই রুগীকে কিন্তু 3 থেকে 7 দিন অবধি, নয় 3 দিন রাখবে আর না হলে 7 দিন রাখবে। রাখার পরে বিল কত হয়? 25 থেকে 30 হাজার, অথবা কারোর 1 লাখেও দাঁড়িয়ে যায়। তো এই ট্রিটমেন্টটাই যদি 3 থেকে 4 হাজার টাকার মধ্যে যদি হয়, কারণ এই যে নার্সিংহোম হসপিটালে নাটক আর গল্পটা হয় সেটা নিশ্চয়ই আপনারা খানিকটা বুঝেছেন, তার জন্যই না, কোনো রেকমেন্ডস নয়, একদম ডাইরেক্ট এখানে নিয়ে আসুন। আলাদা ডিপার্টমেন্ট করে দিয়েছি আমার এই ফ্লোরে, চেম্বারের পাশে, যেখানে আমি নিজে দেখতে পাচ্ছি চোখের সামনে যে হ্যাঁ পেশেন্টের এইটুকু জিনিস দরকার আছে, পেটে জল জমে গেছে সেটা বের করে দেওয়ার আছে, অ্যাসাইটিস, প্লুরেসি, এগুলো একদম ইনস্ট্যান্ট, বিকেলবেলা ছুটি, সকালে অ্যাডমিশন হয়ে। তাই এই ধরনের পেশেন্টগুলোকে আর অন্য কোথাও রেকমেন্ড করছি না, একদম নিজের কাছেই রাখছি। তাই জানিয়ে দেওয়া থাকলো আপনাদের যে এরকম কেস কিন্তু বাড়িতে কোথাও কোথাও থাকতে পারে। তাই টেনশন নয়, একদম ডাইরেক্টলি অ্যাম্বুলেন্সে হোক অথবা গাড়ি করে শুধু পৌঁছানোর ব্যাপার। কিন্তু সকাল থেকে বিকেল 5টা অবধি টাইমটা আপনাকে অতিবাহিত করতে হবে, তাড়াহুড়ো করবেন না। এই 6 থেকে 8 ঘন্টা অ্যাডমিশনের পর আপনি দেখবেন একটা মোটামুটি নর্মাল অবস্থায় মানুষটাকে বাড়ি নিয়ে যেতে পারছেন, এটাই দরকার। ঠিক। তো আজকে ছোট্ট করে প্রেজেন্টেশনে যাব আমরা। ইয়েস, কেন? পুজোর আগে মানুষকে ফিট থাকতে হবে। আজকের প্রেজেন্টেশন সেটাই, পুজো ফিটনেস। ঠিক। আর এইটা না হলে কিন্তু একদমই হবে না। আপনারা হয়তো ভাবছেন যে না পুজোটা যাও করে পার করে দেবো, সেটা কিন্তু সম্ভব নয়। ঠিক। তো সেই জন্যই আপনাদের বলা যে প্রেজেন্টেশনটা খুব মনোযোগ সহকারে দেখুন। আর এখন ফোন না, কোনো ফোন এখন রিসিভ হবে না, শুধু ভালো করে মন দিয়ে দেখুন। ফোন করার জন্য নিচে নাম্বার দেওয়া আছে, ওই 2টি নাম্বারে কল করে নিন ভালো থাকার জন্য। পূজা ফিটনেস। কি দেখছেন ছবিতে? গোটা পরিবার বসে কি সুন্দর পুজো দিচ্ছে, গণেশ পুজো করছে, গণপতি বাপ্পা মরিয়া। কিন্তু বিশ্বাস করুন, আমি এমনও পুজো করতে দেখেছি কাউকে যে তিনি
বসে নয়, দাঁড়িয়েই গণেশ বাবাকে পুজো করছে। মানে সে আর বসার জায়গায় নেই, বসতে আর পারে না। কেন? ওয়াই? আপনি বসে পুজো তো সাধারণভাবে হিন্দু বাড়ির ছেলে অথবা মেয়েরা যেই পুজো করুক, ঠাকুরমশাই পুজো করুক, ঠাকুরমশাই আপনার বাড়িতে এসে সে যদি বলে আমার হাঁটুতে আর্থারাইটিস আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করবো, আপনি মেনে নেবেন? ঠাকুরমশাইয়ের জন্য কি চেয়ার করে দেবেন? বাবা এরম পুজোর দরকার নেই তো। ঠাকুর নিচে বসে আছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করছেন, না এটা তো ঠিক না, ভুল। কেন করেছেন? আপনার জানানো উচিত ছিল তার জন্য, তাই না? তাহলে পুজো বসে মন ভরে, ঠিক যেমন ভাবে এখানে দিদিমণিরা করছে। তাহলে এই রকম ঘটনা অনেকের সাথেই ঘটছে। অনেকেই আমি জানি যারা চেয়ারে বসে পুজো করে, টুলে বসে পুজো করছে, কেউ পা লম্বা করে মেলে দিয়ে পুজো করছে, হে ভগবান, হে বাবা গণেশ, টাকায় ভরে দাও ব্যাংকের অ্যাকাউন্ট। এ কি? খালি ঠাকুরের কাছে ঘুষ দেওয়া আর ঘুষ নেওয়া, ব্যাস, আর কিছু নয়। আপনার হাঁটুটা যে প্রবলেম হচ্ছে সেটা বলতে পারতেন তো, বাবা গণেশ হাঁটুটা ঠিক করে দাও, কোমরটা ঠিক করে দাও। সারাদিন যেই যন্ত্রণা নিয়ে ভুগছেন, আপনি বসতে পারছেন না, উঠতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, কখনো চেয়ারে চলে যাচ্ছেন, কখনো বিছানার কোনায় বসে আছেন। মানে এটা কি? নিজের ঘরে বসে আছি না মনে হচ্ছে ট্রেনের কম্পার্টমেন্টে বসে আছি, একবার এই চেয়ারে বসছি, একবার ওই চেয়ারে বসছি, কখনো পা মেলে দিয়ে বসছি, আর কখনো আবার বাথরুমে গিয়ে বসে আছি, তাই তো? তাহলে নিজের বাড়ি না ট্রেনের কম্পার্টমেন্ট? কি চাইছেন? নিজের বাড়ি। তাহলে নিজের মতো করে জীবনটাকে কাটাতে হলে একটু ট্রিটমেন্ট দরকার। আর ডাক্তারবাবু কথা শুনে চলবেন না। ডাক্তারবাবু কথা যদি না শোনেন তাহলে কিন্তু হবে না। ইচ্ছে মতো জীবনযাপন, স্বেচ্ছাচারিতা না, সে জীবন কখনো ভালো হতে পারে না, শোধরাবার প্রয়োজন আছে। সুতরাং নিড টু ট্রিটমেন্ট, রাইট ট্রিটমেন্ট। ওষুধগুলো যেন সব ঠিকঠাক খাওয়া হয় যারা ট্রিটমেন্টে আছেন। কেমন? নেক্সট যাই তাহলে। এই সবে শ্রাবণ মাস গেল, এখন টাটকা তাজা ছবি শ্রাবণ মাসের। এইভাবে কটা মানুষ যেতে পারে এখন? নেক্সট লাইন দেখুন। কিন্তু গত বছরের থেকে লাইন কমেছে, মানুষ কমেছে। কেন? আপনার মতোই অবস্থা দিদিমণি, হাঁটতে পারছে না, বসে পুজো করতে পারে না যে মানুষ, সে বাবার মাথায় জল ঢালতে যাবে, মানে কল্পনার বাইরে। তখন আবার বলবে রামু গাড়ি বের কর। যেটা গাড়িতে বের করে হবে না, সরাসরি হেঁটেই যেতে হয়। বাবা বলেছে জল ঢালতে আসলে হেঁটে আসো, না হলে এসো না। সুতরাং নিজেকে ফিট রাখার জন্য কিছু নিয়ম মেনটেন করতে হয়। প্রতিদিন একটা সকালকে নতুন সকাল কেন ভাবেন না আপনারা? প্রতিদিনের প্রতি মুহূর্তটাকে একটা নতুন জীবন কেন ভাবেন না আপনারা? অসুবিধাটা কোথায়? নতুন করে তো আবার বদলানো যায় সবকিছু। তাহলে কেন চেষ্টা করছেন না? চেষ্টা করাটা বড় প্রয়োজন। তাহলে ভাবতে শিখুন এখন থেকে। আপনি যা ছিলেন আপনি বদলাতে চাইছেন, তাই তো বললাম। টার্গেটটা ওয়ালে লিখে রাখুন। আগামী 1 বছরের মধ্যে নিজেকে পরিবর্তন করতে চাইছেন। ইয়েস, নিজের মনের ইচ্ছাটাকে জাগিয়ে রাখুন। মোবাইল একটু কম ঘাটুন, দূরে রাখুন। নেক্সট, শুধু বাবা তারকেশ্বরের কাছে নয় কিন্তু, এমনকি আজমির দরগার শরীফ যায়, প্রচুর মানুষ যায়, আমিও যাই। আমার ভালো লাগার একটা ভীষণ জায়গা। বছরে একবার অন্তত মানে যেতে হয়, জানি না কেমন একটা টান আসে এই আজমির দরগা শরীফে। ঠিক, কিন্তু সেখানেও গিয়ে দেখি এখন অনেক ভিড় কম। কেন? কেউ খুঁড়িয়ে হাঁটছে, কেউ ওয়াকার নিয়ে যাচ্ছে, কেউ ক্র্যাচ নিয়ে, মানে আর পারছে না, কেউ হুইল চেয়ারে। কেন? এগুলো তো একটু ট্রিটমেন্টের মাধ্যমে নর্মাল হওয়া যায়। আপনারাও তো জাননি যারা আজমির যেতেন বা গিয়েছিলেন, অনেক বছর হয়ে গেছে না? আমার মনে হয় যাওয়া ইচ্ছাটা আছে কিন্তু পারছেন না। তাহলে মেডিসিনগুলো ঠিকঠাক যেন খাওয়া হয়। যারা ট্রিটমেন্টে আছেন তাদের কথা বলছি। আর যারা এখনো শুরু করেননি তাদের বলছি ট্রিটমেন্টটা শুরু করুন, আপনিও পারবেন। পারা যায়, হেরে যাবেন না, হারার কোনো জায়গা নেই। এখনো অনেকটা পথ বাকি, আপনাকে অনেকটা হাঁটতে হবে, অনেকটা দূর যেতে হবে। পথিক, তোমার পথ এখনো শেষ। এই মাসিমার মতো অবস্থা হয়েছে আপনার। এনার তো বয়সকালে হয়েছে, আপনার এই কম বয়সী ধরে নিয়েছে। কেন করছেন নিজের উপরে অত্যাচার?
হেঁটে একটু ঠাকুর দেখতে হবে তো, পুজোর সময় না বেরোতে হবে, তাতে ভালোই রাত্রি 10টার পরে হোক, কিন্তু ঠাকুর দেখতে হবে। বাঙালির বড় উৎসব, কোনো কথা নয়, সে যাই থাক, বাধা বিঘ্ন ও তো আসবে, সব এড়িয়ে বেরোতে হবে আবার, ঠিক? নেক্সট, শুধু মাসিমা নয়, মেসমশাইয়ের অবস্থা কিন্তু টান টান, একবারে সিঁড়ি বেয়ে উঠতে তার দম বেরিয়ে যাচ্ছে, জেরবার হয়ে যাচ্ছে জীবন। কেন এগুলো আপনারা করছেন? এই যে অবস্থায় আছেন আপনারা, এই সিচুয়েশনগুলোকে চেঞ্জ করা যায়। জাস্ট নিজের মনে ভাবা উচিত, আই ওয়ান্ট টু চেঞ্জ ইন মাই লাইফ। এটা বলুন একটু জোর করে, আমি আমার জীবনে পরিবর্তন চাইছি, আমার শরীরটাকে ভালো রাখতে চাইছি, আমি আবার নর্মাল আগে যেরকম ছিলাম ঠিক সেই রকম হতে চাইছি। বলুন না একবার মুখ দিয়ে, তাহলেই তো হয়। এত ব্যবস্থা করে দিয়েছি, এত বাড়ির কাছে কাছে আপনাদের চেম্বার, সেগুলোতেও তো অ্যাটেন্ড করতে পারেন, যেমন ডিস্ট্রিক্ট চেম্বারগুলো আছে। বসিরহাটে নতুন চেম্বার করে দিয়েছি, বসিরহাটের চেম্বারে যারা আসছেন এত দূর থেকে, টাকি, বসিরহাট অ্যান্ড হাসনাবাদ, 3টে এরিয়ার একটা চেম্বার একদম মাঝখানে মিডিলে করে দেওয়া হয়েছে। কোথায়? কুমারপুকুর, কালীবাড়ি। কুমারপুকুর যে হাই স্কুল আছে একদম পাশেই, নিশ্চয়ই চিনতে পাচ্ছেন যারা বসিরহাট এলাকায় থাকেন, তাই না? তাহলে নাম বুকিং করান, নিচের নাম্বারে ফোন করে আপনাকে শুধু বলতে হবে যে হ্যাঁ বসিরহাট চেম্বারে দেখাতে চাইছি। ওকে, নেক্সট। কাকাবাবু হাঁটুর অসুবিধে, ডাক্তার দেখান, হাঁটুর এক্স রে করে নিয়ে কি কন্ডিশনে আছে ওটা দেখার আছে। মেসমশাই, হিপ জয়েন্ট আর হাঁটুর অবস্থা ভালো নয়। শুধু দামি টি শার্ট আর জিন্স পরলে হবে? নর্মাল হাঁটতেও তো হবে, তাই না? ভালো সাজ পোশাক পরলাম, এদিকে দামি পোশাক, আর আমি হাঁটতে পারছি না ভালো করে, খুঁড়িয়ে হাঁটছি, এদিকে ভালো দেখায়? চেঞ্জ, চেঞ্জ ইউর লাইফ। প্রচুর প্লেয়ার মাঠ থেকে আউট হয়ে গেছে। কেন? এই আর্থারাইটিসের জন্য না, খেলায় কোনো ভুল ছিল না তার। এবার বলবেন উনি তো রোজ খেলতেন, খেলা প্র্যাকটিস করতেন, অ্যাথলেটিক্স করতেন, কিন্তু যখন আর্থারাইটিসটা ধরে নেয় সেটা তো চেঞ্জ করতে পারছে না। সেটা তো ডাক্তারবাবুর কাছে যাওয়ার দরকার ছিল, তাহলে আপনার খেলাটা বজায় থাকতো, তাই তো? এই ভুলগুলো হয় যখন আপনার একদম বিগনিং স্টেজ, সবে ব্যথা শুরু হচ্ছে, বসতে গেলে একটু উফ, উঠতে গেলে আহ, এই যে ব্যাপারগুলো হচ্ছে, যখনই শুরু হবে তখনই আপনার ডক্টর ভিজিটের দরকার আছে। কেমন? আগেকার দিনের আমাদের মাসিমা ঠাকুমারা ছিলেন, মাটিতে বসে কি সুন্দর সবজি কাটতেন, ঘর মুছতেন, পিঠে পার্বণে চাল গোনাতেন। আপনারা কি করেন? রেডিমেড চালের গুঁড়ো কিনে এনে পিঠে বানিয়ে কৃতার্থ করছেন। তো চালের গুঁড়ো কিনে আনার কি দরকার ছিল? রেডিমেড পিঠেও তো পাওয়া যায়। হ্যাঁ, মিষ্টি দোকানে গেলে এখন রেডিমেড পিঠেগুলোও পাওয়া যায়, আপনি যেগুলো ঢং করে করতে যাচ্ছেন। তার থেকে আগে দরকার আছে আপনার সুস্থতা। আপনি সুস্থ হন নিজে, না আপনাকে পার্বণ মানাতে হবে না। আমরা জানি 12 মাসে 13 পার্বণ মানতেই হয়, তাই না বাঙালির কাছে? কিন্তু শরীরটা তো অসুস্থ, আপনি কি করে পালন করবেন, কি করে মানবেন, তাই না? সম্ভব নয়। তাই নিজেকে আবার নর্মাল জীবনে ফিরিয়ে আনুন। আরো সমস্যা কি? আমি রিসেন্টলি আরেকটা শো করেছিলাম যে নতুন কিছু কারণ বেরিয়ে এসেছে আর্থারাইটিসের জন্য। শুধু যে হাই প্রোটিন ইনটেক করার ফলে এই যে প্রোটিন বেড়ে গিয়ে হচ্ছে তা নয়, এই যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা, চায়ের দোকানি যারা, বইয়ের দোকান আছে কলেজ স্ট্রিটে, প্রচুর বইয়ের দোকানিকে দেখেছি আমরা, সারা দিন দাঁড়িয়ে কাজ করছে। এরকম চায়ের দোকান আছে অনেকে দেখেছি, বয়স্ক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সকাল ভোর 4টে থেকে রাত্রির 8টা 9টা অবধি। সম্ভব? আর্থারাইটিসের সঙ্গে ভেরিকোজ ভেইন হয়ে যাবে। বদলান না নিজেকে। শুধু টাকা রোজগার করলে হবে না, টাকার পিছনে দৌড়ালে হবে না, একটু নিজেকে পরিবর্তন আনতে হবে। আপনাদের জন্যই তো এই অনুষ্ঠানগুলো করা। এত রিমাইন্ডারে দিয়ে দিচ্ছি মাথার মধ্যে, ভাবুন, যার মিলে যাবে আমার এই প্রেজেন্টেশনের সঙ্গে যে হ্যাঁ ঠিক এই জিনিসগুলোই হচ্ছে। আমার উঠতে গেলেও কষ্ট হচ্ছে, বসতে গেলেও কষ্ট হচ্ছে, আমি ঠিক নর্মালি ব্যালেন্স রাখতে পারছি না। এই জিনিসগুলো যাদের হচ্ছে চলে আসুন চেম্বারে, এখনো টাইম আছে, এখনো কথা দিচ্ছি আপনাকে, আপনি হেঁটে ঠাকুর দেখবেন। মশাই, আমাদেরও তো একটা কর্তব্য থাকে, আমিও তো একজন বাঙালি, তাই না? তাহলে
পশ্চিমবাংলায় আছি, আমরা ঠাকুর দেখতে বেরোবো, আপনি বেরোবেন না, না, এটা হতে পারে না। এটা এই উৎসব সবার জন্য। হিন্দু মুসলিম এখন একসঙ্গে। হ্যাঁ, আমরা যখন সবাই একসঙ্গে ঈদ উদযাপন করতে পারি, তাহলে দুর্গাপুজোয় নয় কেন? করছে তো। এমন কত নেতা মন্ত্রী আছে যাদের বড় বড় পুজো আছে, তারা মুসলিম। মো ম্যাডাম কেন করছে? এখন ঈদ আর দুর্গাপুজো আলাদা কিছু দেখি না আমরা বৃথা চেষ্টা করছি হিন্দু মুসলিম আলাদা করে ভাবা। যারা ভাবছি তারা মূর্খ, গণ্ড মূর্খ। একসঙ্গে বড় হয়েছি, মানুষ হয়েছি, আজকে আপনার জন্য একজন হিন্দু একজন মুসলিমকে ভুলে যাব, একজন মুসলিম আর একজন হিন্দুকে ভুলে যাবে? এটা হয়? দরকার নেই আপনার রাজনীতির, ওসব কার কাটায় তোলা থাক। আমরা যেমনভাবে বড় হয়েছি হাতে হাত দিয়ে, তেমনিভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে চলবো আগামী দিন অব্দি, রাইট? তাহলে দুর্গাপুজোয় সবাই একসঙ্গে ঠাকুর দেখতে বেরোবো, সবাইকেই সুস্থ হতে হবে, কেমন? আর যারা ফোন করছেন আঙুলে ব্যথা করবে, আমি জানি হাতে অ্যান্ড্রয়েড ফোন তো একটু চুলকায় বেশি, নিচের নাম্বারে কল করুন। হ্যাঁ, কষ্ট করে নিচের নাম্বারে কল করে নিন, আপনাকে সব জবাব দিয়ে দেবে। আপনার কি কি জানার আছে, ইতিহাস, ভূগোল, বীজগণিত, পাটিগণিত সব জানাবে আপনাকে নিচের নাম্বারে। নেক্সট, এখন বাড়িতে বাড়িতে ইংলিশ কোমোড, বাংলা প্যান উঠে গেছে। কেন? মশাই বসতে পারে না। এখনো হাজার হাজার বাঙালি আছে এই পশ্চিমবাংলায় যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পটি করতে হয়। বুঝতে পারছেন কি কষ্ট তাদের? তবুও ট্রিটমেন্ট করাবেন না, দৌড়াচ্ছেন হাঁটুর রিপ্লেসমেন্ট করার জন্য, নি রিপ্লেসমেন্ট করুন, তারপর বুঝবেন ঠেলা। কত ধানে কত চাল বুঝবেন। 24টা বছর হয়ে গেল আমার এই প্রফেশনে। ইয়েস, একদম প্রফেশনে এসি 2000 সাল থেকে। সেই দিন থেকে আজকের অবধি কোনোদিন আমার কোনো পেশেন্টকে নি রিপ্লেসমেন্টে যেতে হয়নি। প্রচুর সেলিব্রিটিও আমার লিস্টে ট্রিটমেন্টে আছে, কিন্তু তাদেরও করতে হয়নি। কেমন? নেক্সট, যাদের পটি ক্লিয়ার হচ্ছে না, ডান দিকে চিত্রটা দেখবেন, ইটস দ্য রাইট প্রসিডিওর, রাইট পশ্চার। সকালবেলা পটি করতে গেলে আপনি যে বাঁদিকে চিত্রটি দেখছেন ঠিক এমনিভাবে সোজা হয়ে না, ভুল। ডান দিকে চিত্রটি একদম রাইট। তারপরে একদিন ডাক্তারের কাছে চলে গেলেন, ডাক্তারও একদম এক গাল হেসে বললো আপনার হাঁটুটা রিপ্লেসমেন্ট করিয়ে নিন। একদম সুন্দরভাবে টোপ দিয়ে দিল আপনাকে, আপনিও বড়শিতে গেঁথে গেলেন। তারপরে 5.5 লাখ টাকা দিয়ে হাঁটু রিপ্লেসমেন্ট করে চলে এলেন। 1 মাস 2 মাস 3 মাস যাবার পরেই আবার দেখছেন হাঁটুতে ব্যথা শুরু হচ্ছে। কি হলো 5.5 লাখ টাকা? জলে ফেলে দিলেন না পচা খালে ফেলে এলেন? কোথায়? টাকা এইভাবে নষ্ট করে না কেউ। আগে ডাক্তারকে ভালো করে জিজ্ঞেস করুন, হোয়াটস দ্য নেক্সট প্রবলেমটা, নেক্সট দাঁড়াবে কি আফটার অপারেশন, তাই না? ঠিক এইভাবে দেওয়াল থেকে প্লাস্টার ভেঙে পড়ে যাওয়ার মতোই আমাদের হাঁটুর কার্টিলেজগুলো ক্ষয়ে যায়। কেমন? এই হচ্ছে অস্টিও আর্থ্রাইটিসের এক্সরে প্লেট। আপনার এক্সরেটা করে দেখুন, চিত্রকে এইরকম দাঁড়াচ্ছে, তাহলে আর দেরি করবেন না, ইমিডিয়েট কন্ট্যাক্ট ইউর নিয়ারেস্ট এনি ডক্টর। কেন? আমি প্রচুর শখের রুগীকে দেখেছি, প্রচুর ঢঙের রুগীকেও দেখেছি। একটু ঢং করে, ডাক্তারবাবু হাঁটুতে না ভীষণ ব্যথা। ইস, আমি আর সেদিন রুগী দেখতেই পারি না, কি সাংঘাতিক রুগী মায়েরি, তাই না? এত ঢং আসে কোথা থেকে? ডাক্তার দেখান। এসব ফোন করে ঢং করলে রোগ সারবে না, ডাক্তারটা দেখান। ঠিক, হাঁটতে হবে আপনাকে, নর্মাল রাখতে হবে নিজের হাঁটুটা। কেন হচ্ছে এটা জানুন ভালো করে, রুলস, খাওয়া দাওয়া সমস্ত মেনটেন করুন, আবার ভালো থাকবেন। কেন? বেঁচে থাকতে গেলে, রুগী হয়ে বেঁচে থাকতে চাই না, তার থেকে মারা যাওয়া ভালো।
এই পরে দয়া করবে আমাকে একটু ওই ঘরে দিয়ে আয় তো বাবা, আমাকে একটু বাথরুমে নিয়েছ, আমাকে একটু স্নান করিয়ে দিয়ে, এই রকম যেদিন আসবে না সেদিন আত্মহত্যা করে নেব। আমি পারবো না অন্তত, আপনারা কি করে পারছেন আমি জানি না। এরপরেও কি ডাক্তার দেখাবার ইচ্ছা হয় না? নেক্সট, এরকম কিছু জায়গা আছে আবার হাঁটুতে ইঞ্জেকশন দিয়ে ম্যাজিক করা হয়। কই আমার কাছে নিয়ে আসুন দেখি, হাঁটুতে কোনো ইঞ্জেকশন দেবো না, কিচ্ছু দেবো না, 5 ঘন্টার জন্য ভর্তি রাখবো, আর তারপরে 15 দিনের ওষুধ দেবো, তারপর সেই 15 দিন পর এসে আমার সাথে দেখা করুন, দেখুন তো কেমন আছেন। কি এত বড় বড় ডাক্তার করে, আমরা বাবা ছোটখাটো ডাক্তার একদম না, ওই বিশাল বিশাল FRCS নেই, কিছু নেই, যেটুকু আছে একদম ইন্ডিয়ান, যা ডিগ্রি দিয়েছে ভগবান, আর এইটুকু বিদ্যা যা দিয়েছে আপনাকে ভালো রাখতে পারি অ্যাসিওর। কিওর ওটা কোনো অ্যাসিওর দিতে পারছি না, ওটা তো ভগবান করবে। পৃথিবীর কোনো ডাক্তারই কোনো রোগকে কিওর করতে পারে না। তো কে পেরেছে খুঁজে দিন একটা ডাক্তারকে দেখি, কত বড় ডাক্তার হয়েছে, কত ডিগ্রি নিয়ে এসেছে, সে কিওর করে দেবে। কিওর হওয়াটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি মেনটেন করছেন কিনা, ওটা ডাক্তারের কাজ না। ডাক্তার আপনাকে তো ম্যানেজ করে দিল, এখন ভালো আছেন, এইবারে আপনি মেনটেন করে যান, তবে কিওর হওয়া যায়, না হলে না। রোগী কথা শুনলে তবেই সম্ভব, না হলে ডাক্তার কেন, ভগবান এলেও আপনাকে সুস্থ করা যাবে না। কেমন? নেক্সট, আজকেও এসেছিল নি রিপ্লেসমেন্ট করে, তারপরেও আচ্ছা নি রিপ্লেসমেন্ট যখন হয়ে গেছে তাহলে আমার কাছে কেন? বলছে একটা হাঁটুতে করেছি আর করবো না। কেন? সেদিন যে আপনাকে বিরিয়ানি খাওয়ালো, বাড়ির লোকেদের বিরিয়ানি খাওয়ালো, তারপর তো অপারেশন হয়েছে। আপনিও গিয়ে বলুন ডাক্তারবাবু হাঁটুটা নি রিপ্লেসমেন্ট করতে চাই, আপনাকে একদম গোটা পরিবার নিমন্ত্রণ করে ডাক্তারবাবু বিরিয়ানি খাওয়াবে। কেন? অফার, পুজোর অফার চলছে, নি রিপ্লেসমেন্ট করালে গোটা ফ্যামিলিকে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে যদি নি রিপ্লেসমেন্ট করেন। না, আমি বিরিয়ানি খাওয়াচ্ছি না, কিছু না, 15 দিনের ওষুধ দেবো, 15 ডেজ ওষুধ খেয়ে এসে আমাকে বলুন আপনি দৌড়াচ্ছেন কিনা, তারপর ধীরে ধীরে হবে বাকিটা। সব তো আর একদিনে সেরে যাওয়া সম্ভব নয়। আপনার 10 বছরের অসুখ আমি 15 দিনে সারাবো কি করে? কিন্তু ভালো থাকবেন, তাই না? ওকে, এই হচ্ছে সেই যন্ত্র যেটা আপনার হাঁটু রিপ্লেসমেন্টে লাগিয়ে দেওয়া হয়। আচ্ছা, আপনিও ভাবছেন এখন গালে হাত দিয়ে এই নি রিপ্লেসমেন্ট যদি আমি করে নিই তাহলে তো আমাকে আর ওষুধ খেতে হবে না। আচ্ছা, করে দেখুন, করে দেখুন মশাই, তারপরে তো ধানে কতটা চাল হয় বুঝবেন। প্রথমে করে দেখতে হবে, তারপরে দেখুন কি অবস্থাটা হয়। নেক্সট যাই, নি রিপ্লেসমেন্টের পরে এক্সরে, মানে আস্তে আস্তে আপনি রোবট হয়ে যাচ্ছেন, তাই তো? প্রতিটা জয়েন্টে আপনার এরকম ভাবে গয়নাগাটি পরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এগুলো তো গয়না এক একটা। পিসিচন্দ্র জুয়েলার্স ওপরে, শরীরের ওপরে পরার জন্য গয়না দেয়, ডাক্তারবাবুরা একদম শরীরের ভেতরে ইনস্টল করিয়ে দেয়, মরা অবধি আর খুলতে পারবেন না। ঠিক, তাহলে কি চাইছেন? এমন একটি গয়না যেটা হুইল চেয়ারে বসে ঘুরে বেড়াতে হবে, ঠিক তো? যদি কোনো ডক্টরের বক্তব্য থাকে এই বিষয়ে জিজ্ঞেস করে আসুন, স্যার অপারেশনের পরে হুইল চেয়ার হয়ে যাবে না তো? ওনার কোনো উত্তর আছে কিনা জিজ্ঞেস করবেন তো। কত % রেজাল্ট? এই জায়গায় তাহলে কি হলো? ইনিও আপনাদের মতোই হাঁটুটা পাল্টে এসেছিল নি রিপ্লেসমেন্ট করে, তারপর ভেতরে ইনফেকশন হয়ে গিয়ে পচে গলে গেছে একবারে। এবার কি হবে? ডাক্তারবাবু আবার দেখার পর বলছে আবার এটা অপারেশন করতে হবে। হয়ে গেল তো, তাহলে আপনার গল্প শেষ। তাহলে এই অপারেশনগুলো করার পরেও তো আবার এরকম পচে গলেও তো যাচ্ছে ভেতরে, যাচ্ছে না? কটা দেখবেন, এর আগেও দেখিয়েছি, আবার দেখাবো নেক্সট ডেটে, একদম ভিডিও ক্লিপিং। পুঁজ রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে একদম হাঁটু পচে গিয়ে, দেখাবো, অরিজিনাল দেখাবো। তাহলে বিশ্বাস হবে যে নি রিপ্লেসমেন্টের পরে একটা গল্প নয়, গল্পটা রচনার আকার নেবে, অনেক লম্বা। তারপর আপনার জীবনে যে কি কি আসবে আপনি নিজেও জানেন না। তাহলে এর থেকে তো অনেক ভালো ছিল লাঠি ধরে চলি, তাই না? নেক্সট আবার একটু বলে দিই,
যে যারা ফোন করছেন বা আসতে চাইছেন, আপনাদের নেই তো শো হচ্ছে, নিচে 2টি নাম্বার দেওয়া আছে, ওখানে কল করুন। যখন টকশো থাকবে তখন টকশোয় কথা বলতে হয়, সিনেমা যখন চলবে তখন দেখতে হয়। সিনেমা শেষ হয়ে গেলে উঁকি ঝুঁকি মারলে আর হবে? তখন তো হল অন্ধকার, ঠিক? ওই জন্য এখন নিচে নাম্বার দেওয়া হয়েছে, ওই নাম্বারে কল করুন। আপনার যা বক্তব্য জিজ্ঞাসা আছে ওখানে কল করবেন। যাদের খুব এমার্জেন্সি আছে, যারা ভালো থাকতে চান, নিজেকে সুস্থ রাখতে চাইছেন, নিচের নাম্বারে কল করে চলে আসুন। নয় বারাসাত চেম্বার, না হলে দমদম হনুমান মন্দির চেম্বার। এবং দমদম হনুমান মন্দিরেই অ্যাডমিশন ডে কেয়ার সিস্টেম করে দিয়েছি। এমার্জেন্সি রুগীগুলোকে 6 থেকে 8 ঘন্টার জন্য অ্যাডমিশন করি, বিকেলবেলা অন্তত 70% সুস্থ হয়ে বাড়ি যায় সে। নিয়ে আসুন। যেটা আপনার বাড়ির কাছে নার্সিংহোম 7 দিন নিত, আমি 6 থেকে 8 ঘন্টা নেব। দেখুন রেজাল্ট, ঠিক? তাহলে নি রিপ্লেসমেন্টের পরে যদি এইরকম হুইল চেয়ার হয়ে যায় জীবনটা, আর ফেরত পাবেন তো? পাবেন না, ঠিক? তাই ভাবনা চিন্তা বদলান, একটু বদলান না, অসুবিধা কোথায়? আছি তো আমরা। এরপরেও যদি না পরিবর্তন আনতে পারেন তাহলে ইউর ডিসক্রেডিট, নট মি। পরিবর্তন আনুন জীবনে, আসতেই পারে। একটু ভাবুন না যে হ্যাঁ আমি একটু ভালো করে বাঁচতে চাই। ভুলে যান আপনার জীবনের ইতিহাস, কি ঘটে গেছে, কি ঘটেছিল, কি ঘটছে। কাল থেকে নতুন হবে এটা ভাবুন না। এই ভাবাটা কেন আনতে পারছেন না মাথার মধ্যে? এত মন ভেঙে ফেলার কিছু নেই তো। যাদের এতক্ষণ হাঁটু নিয়ে হলো, এবার একটু বলি এই শিরদাঁড়ায়, স্পাইনাল কর্ড, এখানে যাদের ব্যথা হচ্ছে তাদের জীবন জেরবার হয়ে যাচ্ছে এবং হাঁটাও ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। আর কটা দিন পরে দেওয়াল ধরে ধরে হাঁটতে হবে শরীরে ব্যালেন্স রাখার জন্য। কি চাইছেন সেটা হয়ে যাক, কেন চাইছেন এরকম? আপনার যত শত্রু আছে তারাও তো চাইছেন এরা এতটা খারাপ, তাহলে আপনি নিজের শত্রু নিজে কেন ডক্টর দেখাচ্ছেন? একটা এক্সরে প্লেট, খুব বেশি হলে আর একটা এমআরআই লাগতে পারে, তাতে কিন্তু আপনি নর্মাল জীবনে ফিরে আসতে পারেন। ভুল করেও অপারেশন নয়, অপারেশন ফর এমার্জেন্সি মোড, এমার্জেন্সির জন্য। আপনাকে যা যা টোপ দেয়া হচ্ছে বংশী দিয়ে সবটাই এমার্জেন্সি মোডের জন্য। যদি এমার্জেন্সি না থাকে, যদি দেখেন যে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে যে হ্যাঁ এটা মেডিসিনই ঠিক হয়, তো গো ফর মেডিকেশন, অপারেশন নয়। একবার অপারেশন করে ফেললে সারাটা জীবন মাসুল দিতে হবে। দিদিমণি সকালবেলা একটু ঝাড়ু লাগাতেও পারছে না, কি কষ্ট, কি কষ্ট, তাই না? সারা দিন কাজ করছে, কত হাসি মুখে বাড়ি ফেরে। এনাদের কোনো অসুখ নেই, কেন? বডির ওয়ার্কআউটটা হয়। আর সুন্দর নরম বিছানায় যারা জীবন কাটিয়ে দিচ্ছেন সারাদিন বসে, চলবে না, চেঞ্জ। বডির ওয়ার্কআউট দরকার। আর কিভাবে বলবো, আর কিভাবে বোঝাবো? প্রচুর মানুষ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিজের ঘরটাকে ট্রেনের কম্পার্টমেন্ট বানিয়ে ফেলেছে, আর বাইরে বেরোয় না। খাচ্ছে দাচ্ছে বিছানায় বসছে, আর বাথরুমে যাচ্ছে, আবার খাচ্ছে দাচ্ছে বিছানায় বসছে। কেন? সারাদিন আর কোনো কাজ নেই, বেশ বাদ দিন, নিজের বডির ওয়ার্কআউট করুন। সকালে আধা ঘন্টা 30 মিনিট, সন্ধ্যাবেলা আধা ঘন্টা, দেখবেন মনটা ভালো লাগছে। একটু ওয়াকিংয়ে বেরোন, দরকার আছে তো। নেক্সট, এই রকমের কাজকর্ম করতে করতে ওভারলোড নিতে নিতে কোমরের যন্ত্রণা শুরু হয়ে যায়। আর এই যারা গ্রামে গঞ্জে এই কোমরের যন্ত্রণা নিয়ে পড়ে আছেন, তাদের ডাক্তার দেখাবার খুব একটা ইচ্ছা থাকে না। কিন্তু আমি আপনাকে বলছি দিদিভাই, আপনার এই যে কোমরের যন্ত্রণা হচ্ছে, আপনি ডাক্তার না দেখিয়ে কিন্তু ভালো হবেন না, আই এম ড্যাম শিওর। বাট ডোন্ট গো অপারেশন।
আপনার এলাকার ডাক্তাররা কিন্তু ওত পেতে বসে আছে আপনাদের মতো, শুধু মানুষকে বঁড়শিতে আটকাবে বলে। অপারেশন, আপনারাও সাদা মনে কাদা নেই, গিয়ে অপারেশনটা করে ফেলেন। করার পর যাও আপনি হাঁটাহাঁটি করতে পারছিলেন, সেটাও আর হচ্ছে না। মশাই, শরীরটা ওপরওয়ালা দেয়া, কোম্পানি থেকে এসছে, সেখানে ওই স্ক্রু নাট বোল্ট লাগিয়ে নর্মাল রাখবে না, এত বড় ডাক্তার জন্মায়নি এখনো। হতে পারে আমরা এমএস ডক্টর নয়, সার্জিক্যাল ডক্টর নই আমি, বাট নলেজ তো রাখতে হয়। ইচ্ছা করলেই সার্জিক্যাল ডক্টর আমরাও হতে পারতাম, তাই না? যাইনি কেন? এই অযথা মানুষগুলোর ক্ষতি করে ওরম ভাবে পয়সা রোজগার করতে চায়নি বলে। ঠিক তাই বারবার বলে দিচ্ছি, ভুল করেও বঁড়শিতে গেঁথে যাবেন না, ধরে অপারেশন করে দেবে, লাইফ বরবাদ হয়ে যাবে। যেখানে প্রয়োজন সেখানে করুন। নেক্সট, যারা প্রেগনেন্ট অবস্থায় আছেন, কোমরে ভীষণ যন্ত্রণা হয়, একটা কথা বলে দিই, এই সময় কোনো পেন কিলার খাবেন না, প্লিজ ডোন্ট ডু দ্যাট। বাচ্চার সমস্যা হয়ে যেতে পারে, করবেন না এটা। আপনাকে এক্সটার্নাল আমাদের অয়েন্টমেন্ট আছে, মলম আছে, সেগুলো লাগিয়ে আকন্দ পাতা সেঁক দিয়ে আপনি ভালোই থাকবেন। 9টা মাস কষ্ট করতে হবে, তারপর ইউ ক্যান ইনটেক পেন কিলার, আদারওয়াইজ ইউ কান্ট বিফোর 9 months, ওকে? যাদের এই কোমরে প্রবলেম হচ্ছে, বেল্টটা পরা অভ্যাস করুন। যতক্ষণ কাজ করবেন বেল্ট পরে কাজ করবেন, সকাল থেকে দুপুর অবধি। কেমন? এই ব্যায়ামগুলো করুন, ভুজঙ্গ আসন। ধীরে ধীরে চেষ্টা করুন। যারা ভাবছিলেন কি ব্যায়াম করবো, কি ব্যায়াম করবো, ডাক্তারবাবু বলে দিচ্ছে ব্যায়াম করতে, এগুলো করুন যেগুলো দেখাচ্ছি। ভুজঙ্গ আসন, ধনুরাসন। একদিনেই পারবেন না, ধীরে ধীরে অভ্যাস করুন, ভালো থাকবেন। বডি ফিট রাখুন, বয়সটাও তো ধরে থাকবেন, আর না বাড়ে, ওখানে স্টপ থাক। ঠিক, প্ল্যাঙ্ক, এটা অভ্যাস করুন। যাদের ভুঁড়ি হয়ে যাচ্ছে, পেটে চর্বি এসে যাচ্ছে, মেদ এসে যাচ্ছে, ওবেসিটি, সেটাও কেটে যাবে। কোমরের জোর বাড়বে। কোমরের ব্যায়ামটা তো করতে হবে নাকি? আরেকটা নতুন জিনিস দেখালাম, টুইস্টার নাম এটা, টুইস্টার। কি বলে এটাকে? টুইস্টার। দাম 350 থেকে আপ টু 1000 টাকা অবধি আছে। ভ্যারাইটিস, যত ভালো মেটেরিয়াল তত বেশি দামের অবধি আছে, 1500 টাকারও আছে। ঠিক 350 থেকে শুরু। এইরকম একটা বাড়িতে রাখলে যেভাবে দেখছেন আপনি, ঠিক এইভাবে টুইস্ট করবেন, ডান দিক বাঁ দিক। মেশিনটার উপরে দাঁড়ালে অটোমেটিক্যালি আপনার কোমর থেকে ওপর পোর্শনটা সোজা থাকবে, আর কোমর থেকে নিচের ফুট পোর্শন অবধি লেফট রাইট করতে থাকুন। দেখবেন কোমরের মেদও কমছে এবং সঙ্গে কোমরের ব্যথাটাও চলে যাচ্ছে। অভ্যাস করুন, আমি পাঠিয়ে দেব, কাল থেকে করবেন। যাদের ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, পারছেন না, মাঝের মধ্যে ব্যাপারগুলো বেরিয়ে আসছে, হ্যাঁ, তাদের জন্য বলছি, মাথার বালিশটা ব্যবহার করা বন্ধ করুন, যেটা ব্যবহার করেন এখন অবধি। সার্ভাইকাল পিলো পাওয়া যায় অনেক দাম, আমি তবুও দেখিয়ে দেবো। নর্মাল যেটা পাওয়া যায় কিনবেন। আদারওয়াইজ বিছানার চাদরকে রোল করুন। যাদের ঘাড়ে ব্যথা হচ্ছে, বিছানার চাদরকে টাইট করে রোল করুন, দুপাশে রাবার ব্যান্ড লাগিয়ে দিন, আর এখানে ঘাড়ে দিয়ে ঘুমান। দেখুন আপনার ভালো থাকবে ঘাড়। ওষুধ বলিনি, আপনি এটাতেই ভালো থাকবেন। ওষুধ ছাড়া ভালো থাকার রাস্তা বলছি। এটা পুরুষ অথবা মহিলা দুজনেরই হচ্ছে। অভ্যাসটা করুন। ঘাড়ের ব্যায়ামটা করবেন, ডান দিক বাঁ দিক, লেফট রাইট, ক্লকওয়াইজ ঘোরান অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক, এগুলো সব ইউটিউবে পাওয়া যাচ্ছে এখন। ঘাড়ের ব্যায়াম কিভাবে করবেন। স্পন্ডলাইটিস হয়ে গেছে, এক্সরে দেখেই বোঝা যাচ্ছে। এখান থেকে মুক্তি পেতে গেলে ঘাড়ের বালিশটা বন্ধ করে দিতে হবে।
আপনি যে বালিশে ঘুমান। পাম্পিং নেকটাকশন, এটারও দাম বেশি না, এটাও 300 থেকে 700 অবধি, ভ্যারাইটিস কোয়ালিটির আছে। এগুলো পাম্প কখন করবেন? বাড়িতে ফেরার পর টিভি দেখতে দেখতে গলায় পরে নিয়ে নেকটাকশন এটা পাম্পিং করতে থাকুন। ওটা টাইট হয়ে গেলে খানিক্ষণ রাখুন, তারপর আবার ওখানে নিচে থেকে এটা হাওয়াটা এয়ারটা রিলিজ করে দেওয়া যায়, আবার গুছিয়ে তুলে রাখুন, দেখবেন আপনার ঘাড়ের ব্যথা ঠিক আছে। সার্ভাইকাল পিলো, ব্র্যান্ড কোম্পানি নিতে গেলে একটু দাম পড়ে যায়, কিন্তু নর্মালও কিনতে পাওয়া যায়। আপনাকে যাদের ঘাড়ে ব্যথা বা স্পন্ডালাইটিস হয়ে গেছে তাদের এই বালিশ ব্যবহার করা উচিত। অনলাইনে কিনে নিন না, সব দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে দেবেন না, অনলাইনে পাওয়া যায়, কিনে নিন। ঠিক, তাহলে কি কনফিডেন্স পাওয়া যাচ্ছে যে হেঁটে ঠাকুর দেখা যায়, পুজোটা খারাপ কাটবে না, সবার ভালো কাটবে, আপনারও আমারও। তাই যারা ভাবছেন সুস্থ থাকবেন, শুধু তাদের জন্য চলে আসুন চেম্বারে। নিচের নাম্বারটা নোট করে রাখুন, এই নাম্বারে কল করতে ভুলবেন না। তাহলে আমরা একটুখানি কলে আসতে পারি। হ্যাঁ, কেউ আছেন কলে? নমস্কার, বলুন। হ্যাঁ, আমি ঝাড়খণ্ড থেকে বলছি। কোথা থেকে? ঝাড়খণ্ড, ধানবাদ জেলা। ধানবাদ থেকে, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার 25 বছর বয়স, আর আমার ক্রনিক ব্রঙ্কাইটিসের প্রবলেম হচ্ছে। লাংসের এক্সরে করে নিয়ে চলে আসবেন চেম্বারে, অথবা যদি এক্সরে প্লেটটা পাঠাতে পারেন তাহলে তো খুব ভালো হয়। কিসের এক্সরে বললেন? লাং। আচ্ছা, লাংস। ওই পিকচারটা আমার দরকার আছে, বাকি মেডিসিন পাঠিয়ে দেবো, কোরিয়ারে চলে যাবে। আচ্ছা ডাক্তারবাবু, এই প্রবলেমটা কিন্তু আমার আগে ছিল না। আপনার আগে ছিল না বলে এখন হবে না? ডাক্তারগুলো কি না খেতে পেয়ে মরবে? মানুষগুলো যেরকম জন্মেছে সেরকম ভাবেই মারা যাবে, তা কি করে হয়? আপনার শরীরে রোগ হবে না কোনোদিন? আপনার পাড়ায় যে ডাক্তারি পড়ছে ছেলে মেয়েগুলো, তারা কি করবে? 100 দিনের কাজ করবে? না না, এটা যুক্তি আছে তো। আপনিও তো একটা কোনো কিছু নিয়ে পড়াশোনা করছেন, তাহলে সেইটা আপনি শেখার পর আপনার সবাই যদি বলে, যদি অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েন, যে না সব হিসেব মালিকরা নিজেরাই করে নিচ্ছে, কোনো অ্যাকাউন্টেন্সি আর লাগবে না, তাহলে কাল থেকে কেউ পড়বে আর অ্যাকাউন্টেন্সি? বোঝা গেছে? তাহলে আপনাদের অসুখ বিসুখ না হলে ডাক্তারগুলো না খেতে পেয়ে মরবে তো। এ কি হতে হবে তো কিছু একটা। আপনি তো এত জল আর তুলসী পাতা খেয়ে জীবন কাটাচ্ছেন না। আপনি ফাস্টফুড খাচ্ছেন, আপনি আইসক্রিম খাচ্ছেন, আপনি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, আপনি এসিতে থাকছেন, তা এইগুলো আবার ব্যবহার করবেন, আবার আরামে থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা কি করব তাহলে? পঞ্চায়েতে গিয়ে 100 দিনের কাজ করব? কি করে আইডিয়াগুলো মাথায় আনেন আপনি? আমাদের দেখে কি একটু খারাপ লাগে না যে হ্যাঁ, লোকের একটু অসুখ বিসুখ না হলে এই মানুষগুলো যে এত পরিশ্রম করে, এরা খাবে কি, তাই না? ওকে, যেটা বলে দিলাম, ভিডিও কলিং এ কথা হবে। ওকে, চলো নেক্সট। এনিবডি? হ্যালো। নমস্কার। নমস্কার। বলছি আপনি ভালো আছেন তো? আমি আমাদের দেখেন ভালো। গুড গুড, এটাই তো শুনতে চাইছি যে আপনি ভালো আছেন কিনা। সত্যি খুব ভালো আছি আমি এখন। ব্যাস, এটা শুনেই আমার ভালো লাগছে। বলছি এখন একটু দাঁতের সমস্যা হয়েছে। হ্যাঁ, দাঁতে ব্যথা, আমি ওই দাঁতের সিটি করেছিলাম, তবুও ব্যথা করছে। আপনার ওখানে চিকিৎসা হয়ে গেলে কি কোনো সুবিধা পাবো? কেন পাবো? আপনার কাছে যাবো না? আপনার কাছে যাবো না? কেন, আমার কাছে কি আসতে ইচ্ছে করছে না? একই কথা। বাবা, বলো না, আমার কাছে গেলেই আমি ভালো হয়ে যাই। আসুন আসুন, আরেকদিন আসুন। অনেকদিন দেখিনি আপনাকে, অনেকদিন আগে দেখেছি, অনেকদিন দেখা হয়নি, চলে আসুন আরেকবার। বলছি ডাক্তার, আপনার কাছে আমি সেই ইয়ার ক্লাব ডক্টর এনেছিলাম, সেই ডক্টর আমার কান ভালো আছে, আমার মায়ের একটু কানে কম চলতো, এই ডক্টরকে দিলে হবে? দিয়ে দেখুন না, অসুবিধে তো কিছু না, আর কিছু না হোক, কানটা পরিষ্কার হবে তো। ব্যাস, তাতেও তো কাজ হবে। বয়স হয়ে গেছে, অনেকটা কম শোনে আর কি। হ্যাঁ, আর আপনার কাছ থেকে আমি সব নিয়ে আসি, শ্যাম্পু আর ও আচ্ছা, খালি ওই নুন তেল আটা ওইটা বাদ দিয়ে বাকি সব যায়, তাই তো? ঠিক আছে। না না, এরপর ঠিক করেছি আমি, আলু পেঁয়াজ সবটাই রাখবো আমি। চলে আসুন দিদিভাই, আরেকদিন দেখা হবে। তো মানুষের চাহিদা শেষ নেই।
কোন দিন দেখবেন ডক্টর সেন মুদিখানা দোকান খুলে বসে আছে, কি করবো, মানুষের ডিমান্ড করতে হবে। তো শেষের দিকে কয়েকজনের সঙ্গে কথা বলা যেতে পারে, সময় বেশি নেই যদিও। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, কার সঙ্গে বলছেন? আমার সঙ্গেই তো বলছেন। বলছি আমি, বলুন বলুন, চুপ করে থাকবেন না ফোন করে। হ্যাঁ, ফোন করেছেন কেন সেটা বলুন। হ্যালো ডাক্তারবাবু, আমি সুগার প্রেশারের রোগী, 8 বছর হলো। হ্যালো, পরের লাইনটা বলুন, শুনতে পাচ্ছি আমি। প্রেশারের রোগী, সেটা কবার বলবেন? সুগার আর প্রেশারের রোগী, 8 বছর আপনি ভুগছেন, তারপরের লাইনটা বলুন। এতক্ষণ ধরে কি দেখছেন তাহলে? আপনার কি মনে হয় আমি বনগা লোকালে আমলকি বেচতে যাই? পারেন আপনি? আসে কোথা থেকে মাথায়? আজকে প্রথমবার অনুষ্ঠান দেখছেন, আরো কয়েকটা দেখুন, তারপর দেখে উত্তেজিত হয়ে ফোন করে ফেলার কিছু নেই। আমাদের অনুষ্ঠান আরো কয়েকটা দেখুন, বুঝে যাবেন। ঠিক, বলুন নেক্সট। হ্যালো হ্যালো, অনুষ্ঠানে আবার আরেক কালা সুন্দরী। উফ, হে ভগবান, ধৈর্য থাকে না আর। হ্যাঁ, ফোনটা ধরে কানে দিয়ে বসে থাকবেন না, আমাদেরও ধৈর্যের ব্যাপার আছে না। বলুন, ফোনটা যখন লেগে গেছে হ্যালো করতে হয়, সেটাও কি শেখেননি? নেক্সট বলুন। হ্যাঁ বলুন, কেন ফোন করেছেন, কি প্রবলেম? আমার এই হাঁটুর প্রবলেমের জন্য ফোন করছিলাম। এক্সরে করে নিয়ে চেম্বারে আসবেন। হাঁটুর এতক্ষণ প্রেজেন্টেশন দেখলেন, আর্থারাইটিস হয়ে গেছে যখন, চেম্বারে একটা দিন সবাইকে নিয়ে চলে আসুন। একা আসতে ভালো লাগবে না। ওষুধ কি ডেলিভারি করা যাবে না আপনাদের ওখান থেকে? কি? হ্যাঁ যাই তো, যদি ভিডিও কলিং এ দেখান। নেক্সট, নমস্কার। হ্যালো, বলুন। বলছি আমি একটু ডাক্তারের সঙ্গে কথা বলবো। কি ব্যাপারে, কেন? আমার পায়ে করা হয়েছে তো, এটা কি করলে? 1 চামচ নারকেল তেল নেবেন, 1 চামচ ওই চামচের মধ্যে 1 চিমটি গন্ধক দেবেন, দিয়ে মোমবাতির আগুনে গরম করবেন। যতক্ষণ ওই হলুদ গন্ধকটা লাল না হয়ে যাচ্ছে নামাবেন না। তারপর ওটা রাত্রেবেলা শোবার সময় পায়ের কড়ায় লাগিয়ে তারপর শোবেন। 1 চামচ নারকেল তেল, 1 চিমটি গন্ধক, মনে থাকবে? ওটা গরম করে প্রতিদিন রাত্রে শোবার সময় লাগিয়ে তারপর শোবেন। চলুন। হ্যাঁ ঠিক, দশকর্মা দোকানে পাওয়া যায়। নেক্সট। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, আমি পায়েল বলছি। পায়েল? আমার বয়স 28 বছর বয়স। 28 না, সরি 30 বছর বয়স। এ হে, সত্যি সত্যি 30 তো? খুব কনফিউজ। বেড়ে যাচ্ছে, তারপর বেলির মেদগুলো বেড়ে যাচ্ছে, মানে ওয়েটটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে একটা বিচ্ছিরি শেপ এসে যাচ্ছে, পাশ বালিশের মতো দেখতে হয়ে যাচ্ছে, তাই তো? ঠিক, এটা খুলে বলতে পারছিলেন না, আমি বলে দিলাম। ঠিক আছে পায়েল, একদিন সময় করে চলে আসো, কেমন? চেম্বারে চলে আসো। আর কাল থেকে ভাত আর আলু খাওয়াটা কমাও, বন্ধ তো করতে পারবে না, বাঙালি তো, কমাও। আর দ্বিতীয়, দুপুরে ঘুমাবে না কিন্তু ভাত খেয়ে, কেমন? জেগে থাকো। চোখে সর্ষে তেল দিয়ে একদম বড় বড় চোখ করে টিভিটা চালিয়ে বসবে, ওই সংসারে আগুন লাগানো, অশান্তি লাগানো যে সিরিয়ালগুলো হয়, দেখবে ঘুম আসছে না, কেমন? ওকে, দেখা হচ্ছে খুব শিগগিরই। নেক্সট। হ্যালো, বলুন। হ্যাঁ, আমার একটা কাকু তো আপনাদের এই কথাটা বললে যে মায়া টিভিতে একটা প্রোগ্রাম হয় দেখার জন্য। তো আমি দেখছি, সেই 2 দিন দেখছি, খুব ভালো লাগছে। এবং আমার একটা ছোট্ট সমস্যার জন্য আমি কথাটা বলতে পারিনি আগের বিয়েতে, বলুন। ফোনটা কেটে গেল, মানে সময় ছিল না বলে। আমি বললাম যে আমার এই স্টুলের সাথে একটু রক্ত পড়ছিল, তার জন্য তো আপনাকে ঘরোয়া টোটকা বলে দিয়েছি। হ্যাঁ, ওটা আমি শুধু ওই একটা কথা শুনতে পেরেছি, তারপরে আর শুনতে পাইনি। আর ওই অনুষ্ঠানটা এখনো তো ফেসবুকে আছে, ফেসবুকটা চালিয়ে আবার পাবেন তো, ওটা রয়েই যাবে। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সব ই মায়া, SOB স্পেস দিয়ে ই স্পেস দিয়ে মায়া। আপনি ওতে আমাদের ফলোয়ার্সে চলে আসুন। আর একবার বলা যাবে না? হ্যাঁ নিশ্চয়ই। দুর্বা ঘাস, গাঁদা ফুলের পাতা আর বিষহরি পাতা,
3টে সমপরিমাণ নিয়ে বেটে সকালবেলা 1 চামচ মাত্র, মানে একদম অল্প অল্প লাগবে। আর মাংস খাওয়া বন্ধ রাখবেন 1 মাসের জন্য। আমি 2 বছর মাংস খাই না। বেশ, ভেরি গুড। এটা পাইলস ধরে নিয়েছে, আপনাকে পাইলসটা শুরু হয়ে গেছে। এটা রক্ত পড়াটা বন্ধ হলে এরপর পটিটাকে নরম করতে হবে, তার জন্য ত্রিফলা পাউডার খাবেন। ত্রিফলা বাড়ির কাছে অনেক দোকানে পাওয়া যাবে আপনার, ঠিক আছে? ত্রিফলা পাউডারটা রাতের বেলা শোবার সময় 1 চামচ গরম জলে খেয়ে শুয়ে পড়ুন, তাহলেই হবে। ওকে, ঠিক। আবার ফেসবুকে কথা হবে। ঘড়ির কাঁটা কি বলছে? ওয়েল লেডিস এন্ড জেন্টলম্যান, একটা ছোট্ট ঘোষণায় আবার একটু আসি। হ্যাঁ, বসিরহাটে আমাদের একটা নতুন চেম্বার করা হয়েছে, কুমারপুকুর স্টপেজ বা স্টপেজ। কুমারপুকুর যে কালীবাড়িটা আছে, ঠিক কালীবাড়ির পাশেই একদম কুমারপুকুর আয়ুষ ক্লিনিক। ওটা আমাদের নিজস্ব একটা চেম্বার, ভীষণ সুন্দর, ওয়েল ডেকোরেট, মানে গেলে আপনাদেরও ভালো লাগবে। ওরকম একটা গ্রামের মতো জায়গায় যে অত সুন্দর একটা চেম্বার তৈরি করা যায়, সেটা আজিজ ভাই করে দেখিয়ে দিয়েছে। না সরি, মনিরুল ভাই। তো যাই হোক, দুজনেরই চেষ্টা ছিল, বললে হবে না। কিন্তু বসিরহাট, টাকি এবং হাসনাবাদ, এই 3টে এরিয়া থেকে সমস্ত মানুষরা ওখানেই যায় এখন। তাই কষ্ট করে আর বারাসাত অব্দি আসতে হবে না, আপনারা একদম ওই চেম্বারেই দেখাতে চলে আসুন। প্রতি 15 দিনে আমি একবার করে যাই। হ্যাঁ, এরপর প্রতি বৃহস্পতিবারই পাবেন আপনারা আমাকে। আস্তে আস্তে দিন বাড়াতে হবে, তো সেই জন্য আপনাদের জানানো থাকলো টাকি, বসিরহাট এবং হাসনাবাদ, এই 3টি এরিয়ায় যারা আছেন ওই চেম্বারে দেখাতে পারেন। ইয়েস, হ্যালো, কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ দিদি ভাই বলুন। হ্যাঁ বলছি ডক্টর স্যার। হ্যাঁ বলছি, আমার গায়ে না ওই গোল গোল চাকার মতন 3 তলা, ঠিক আছে? তো এই 2 মাস হলো হয়েছে। তো যে কোনো মানে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম, কিন্তু কমছে না, হচ্ছে আবার বেড়ে যাচ্ছে এরকম। আমি কি দোষ করলাম তাহলে? কিছু দোষ করেনি, ঠিক আছে? এর আগেও আপনার কাছে গিয়েছিলাম, ওই বিষয় না, অন্য রোগের, অন্য জ্বরের জন্য। তো তাই জন্য আবার বললে দেখি। চলো, ডিম বেগুন চিংড়ি মাছ খাওয়া বন্ধ করে দাও, ইলিশ মাছ খাওয়া বন্ধ করো কালকে থেকে। ইলিশ, ডিম, চিংড়ি? হ্যাঁ, খুব কষ্টের ব্যাপার কিন্তু। হ্যাঁ, এই ঘন বর্ষার মধ্যে ইলিশ খেতে না করেছি, আমি জানি না আর আসবেন কিনা আমাদের চেম্বারে, কিন্তু তবুও গন্ধক রসায়ন বলে একটা ট্যাবলেট পাওয়া যায়। ইয়েস, ওইটা খাওয়া শুরু হয়ে যাক বাড়িতে, যতদিন না আসতে পারছেন। আর একটা মলমের নাম বলে দিই, দাদ ইন, DADINN, দাদ ইন। ওটা অনলাইনে গুগলসে গিয়ে টাইপ করুন, দেখাবে, অনলাইনে অর্ডার করে দিন, বাড়িতে পৌঁছে যাবে। যতদিন আসতে পারছেন তার জন্য ব্যবস্থা করে দিলাম। তারপর পুজোর আগে আশা করি নিশ্চয়ই আসবেন, নাহলে পুজো খাবারগুলো খেতে পারবে না কিন্তু। ইয়েস, হ্যালো, নেক্সট, নমস্কার, বলুন। পটাশপুরের চেম্বারের ডেট পুজোর আগে আছে, এক্সাক্ট ডেটটা বলতে পারছি না, আবার নেক্সট অনুষ্ঠানে বলে দেবো আমি। তবে গোপালবাবু এসেছিলেন, উনি ডেট নিয়ে গেছেন, পুজোর আগে ডেট আছে। পটাশপুরে যারা আছেন তাদেরকে সবাইকেই জানিয়ে দেবেন, যারা দেখিয়েছেন আগে বা যারা নতুন দেখাতে চাইছেন, পুজোর আগে একটা ডেট আছে অবশ্যই। কেমন? মোস্ট প্রবাবলি মহালয়ার আগে পিছু করে। ওকে, দেখা হবে ওখানে। একা মানুষ এতগুলো ডিস্ট্রিক্ট দেখতে হয়, প্রতিটা ডিস্ট্রিক্ট, যেখানেই সময় দিতে পারি না রাগ করে, কিন্তু সময় তো দিতে হয়, দিও তো, তারপরেও যদি কেউ রাগ করে কি করবো আর। সুতরাং যে চেম্বারেই না যেতে পারি সেখানেই। পটাশপুরে কিন্তু অনেকদিন যাওয়া হয়, এটা কিন্তু রাইট। তাই মহালয়ের আগে না হলে পরে ডেট নিয়ে গেছে গোপালবাবু নিজে এসে। তো ওটা এক্সাক্ট ডেটটা আই ডোন্ট নো অ্যাট প্রেজেন্ট, সো আই উইল অ্যানাউন্সড টুমরো। আগামীকাল আমি জানিয়ে দেবো। ঠিক, কেউ আছেন কলে? লাস্ট কল। হ্যালো, কোথা থেকে? এগরা। আচ্ছা, মেদিনীপুর এগরা। হ্যাঁ, মানে একটা ফুলে গেছে, ব্যথাও নেই, যন্ত্রণা কিছু নেই, ফুলে গেছি। কোথায়? ও, পিরিয়ড কেমন হচ্ছে বলুন? এটা পিরিয়ডের গন্ডগোল। যাদের পিরিয়ডে ইরেগুলার থাকবে তাদেরই এই সমস্যাটা হবে। না না, আমার স্বামী, এটা আমার না, আমার স্বামী
ওনার কোনো নার্ভের প্রবলেম হচ্ছে কিনা দেখুন। তাহলে মহিলাদের হলে এটা পিরিয়ডিক্যাল প্রবলেম, যদি পুরুষদের হয় তাহলে নার্ভের প্রবলেম হচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে না। মাসেলে কোনো টান ধরা, কোনো চোট লেগেছিল অনেক আগে, বা এমন কোনো কাজ করে যে ভারী জিনিস তুলতে হয়, নামাতে হয়? তাহলে ঠিক আছে, আমি দুটো টনিকের নাম বলে দিচ্ছি, খাওয়া শুরু করাও হাজবেন্ডকে। একটা হচ্ছে মহারাসনা, মহারাসনা টনিক, কিন্তু এটা আয়ুর্বেদিক। আর একটা হচ্ছে লোধ্রাসব। দুটো টনিক 3 চামচ করে দিনে 2 বার, দুপুরে খাবার পর, রাতে খাবার পর। ঠিক আছে, চলো। হ্যালো, এনিবডি নেক্সট? হ্যালো, হ্যাঁ, কাউকে খুঁজছেন? আমি যে মাকে নিয়ে গেছিলাম, আমার মাকে আপনার কাছে ওই রবিবার। কি নাম? যমুনা ঘোষ। আচ্ছা, বলছি যে মার না পা ঝিনঝিনটা করছে, জানেন তো? রসরাজ রসটা খাওয়াও। ওইটা প্রেসক্রিপশনে দেওয়া আছে, রসরাজ রস, ওইটা খাওয়াতে হবে রাত্রি 8টার সময় একটা করে। রাত্রি 8টার সময় তো খাচ্ছে একটা ওষুধ, ব্যাস ওদিকে। হ্যাঁ, মুসুর ডালের মতো ওইটাই খাওয়াতে থাকো, সেরে যাবে। আর বলছে কি ও গ্যাস খাচ্ছিল তো, পায়খানাটা না আজকে জলের মতো, কোনো সময় না পেট কিনকিন করে ব্যথা করছে। হ্যাঁ, তাহলে আমার সাথে গো গ্যাসটা কয়েকদিনের জন্য বন্ধ রাখো, 2-3 দিনের জন্য। আচ্ছা, আর উনি না এ খায় ডাক্তারবাবু, কি বলে ওই ওমেজ খায়, ওটা কি বন্ধ করে দেবে? প্রয়োজন হলে খেতে পারে। ওনার একটা অভ্যাস হয়ে গেছে, উনি তো অনেক কিছু খেত ওষুধ, তখন অ্যালোপ্যাথি, ওই ওমেজটা উনি খেত। ওইটার মায়া ছাড়তে পারেনি। হ্যাঁ, ওটা বাকি মায়াগুলো ছেড়েছে। ঠিক আছে, আমার সঙ্গে আরেকদিন দেখা হলে আমি তো যাবো। তাহলে আপনি কি ভিডিও কলে মাকে দেখবেন 15 দিন আগে? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমি কবে দেখবেন? আমি নাম লিখিয়ে নেব। হ্যাঁ, ওই তো যাকে নাম লিখিয়েছিলেন ওনাকেই ফোন করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রাখছি। So today's last call. হ্যালো, বলুন। হ্যালো, হ্যালো, শেষে কপালেই কালা জুটল গো। হে ভগবান, কপালটাই খারাপ, কন্যা রাশি খারাপ। এই যে তো কানা খোড়া কালা এগুলি সব আমার কপালে জোটে, তো হবে না। বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ফোন করেছেন কেন, বলুন, কি অসুবিধা? হ্যাঁ, প্রবলেমটা বলুন, টাইম কম, কেটে যাবে। আমার স্ত্রী ওই একটা গেছে, কোথায় করে পড়লেই আপনার পেছন দিকে বসে পড়তে হবে, 10 মিনিট 5 মিনিট হাঁটবে, হাঁটলেই বসে পড়তে হবে, নাহলে আর যেতে পারবে না। এই রোগের জন্য আপনাকে লিগামেন্টাম প্রবলেম নিয়ে আসুন। লিগামেন্টে প্রবলেম হচ্ছে, গোড়ালির পিছন দিয়ে যে শিরাটা উঠে গেছে হাঁটুর পিছন দিয়ে একদম কুচকি অবধি, ওই শিরাটায় প্রবলেম হচ্ছে লিগামেন্টে। ঠিক, হ্যাঁ, নিয়ে আসবেন। সারাদিনের জন্য সময় হাতে নিয়ে আসবেন, সারাদিনের জন্য সময় হাতে নিয়ে আসবেন। আমি শ্যামপুরে কল করেছি, শ্যামপুরে শুধু মেডিসিন পাওয়া যাবে, আমাকে পাওয়া যাবে, বাট আমার কাছে যেটা ওই একদিনের জন্য অ্যাডমিশন রেখে আবার বিকেলবেলা ছুটির যে ব্যবস্থাটা, ওইটা দরকার আছে। নাহলে অনেকটা ক্ষতি হয়ে গেছে অলরেডি, সেটাকে ঠিক করে দিতে হবে। এটা একদিনের জন্য অ্যাডমিশনের দরকার। একদিনের জন্য দমদমে আসবেন। ওকে, চলো। তাহলে সময়সীমা একদম শেষ, তাই আবার বলে দিই, এমনই ছোট ছোট প্রবলেম যেগুলো নিয়ে দীর্ঘদিন কাটিয়েছেন, অনেক সমস্যা যন্ত্রণা হচ্ছে, কিন্তু ওষুধ খেয়েও কাটছে না, তাদের জন্যই দমদম হনুমান মন্দির চেম্বারে ডে কেয়ার সিস্টেম। ইয়েস, ইটস এ ম্যাজিক ট্রিটমেন্ট। ওই 6 থেকে 8 ঘন্টায় একটা মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব করে দেওয়া যায়, যেটা আপনার হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি করে 7 থেকে 10 দিন লেগে যেত, একদিনে সেই ট্রিটমেন্ট হয়। কে বলেছে? বাড়িতে গিয়ে যেমন আয়ুর্বেদ ওষুধ দিয়ে দেবো, ওটা খাওয়া শুরু করবেন, 15 দিন পরে এসে আপনি নিজেই বলবেন ইউ আর ওকে। আমি জানি, কারণ এই ট্রিটমেন্টটা আমার যা দিয়ে দেখছি, ভেরি গুড রেজাল্ট। কেমন? তাহলে বিদায় নিতে হচ্ছে আজকের জন্য। ভালো থাকবেন সবাই। আজকের জন্য গুড নাইট।